সবাইকে আসসালামু আলাইকুম। আজকের অকুলার স্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, অকুলার স্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং সবচেয়ে কঠিন একটা টপিকস। তো আমি আজকের ক্লাসে আপনাদের এই অকুলার এমব্রায়োলজি ক্লাসটা আমি খুব সহজ করে নেওয়ার চেষ্টা করব এবং যা যা পড়াবো পরীক্ষায় এর মধ্যে দিয়ে আসে, খুব ডিটেলসে যে আসে সেটাও না, আবার খুব যে সহজ আসে সেটাও না, কারণ এখানে অনেকগুলো উইক আছে, সেই উইকগুলো আবার মনে রাখতে হয়। অনেক কিছু আছে আর কি, যে জিনিসগুলো একটু মনে রাখতে হয় আবার বুঝতেও হয়, মানে দুটোই করতে হয়। তাহলে অকুলার স্ট্রাকচার এবং ডেভেলপমেন্টে আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে এবং কিছু জিনিস আবার বুঝতে হবে, কারণ আপনি যদি বুঝতে না পারেন তাহলে এই জিনিসটা আপনি মনে রাখতে পারবেন না, কোরিলেট করতে পারবেন না। তাহলে আজকের ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান সবাই। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকে আমরা শোনা অকু- যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, কমপ্লেন কি সবার নাকি একজনের শুধুমাত্র? না না, ভাইয়া, দেখা দেখতে যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, তার মানে যিনি দেখতে দেখা পাচ্ছেন, যাচ্ছে না। না যিনি দেখা দেখতে, যাচ্ছে না ভাইয়া। যিনি দেখতে দেখা পাচ্ছেন না যাচ্ছে, স্লাইড করে দেখা যাচ্ছে পাঠিয়ে না ভাইয়া। দেখাতে যান। আমার মনে হয় ডাবল ক্লিক করলে স্ক্রিনটা বড় হবে, এরকম আমারও ফার্স্টে দেখা যাচ্ছিল না, আমি ডাবল ক্লিক হ্যাঁ হ্যাঁ, করছি আপনারা বড় আপনাদের হবে। স্ক্রিনটা ডাবল ক্লিক করেন তাহলে বড় হবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? ওকে। ঠিক আছে। ওকে, ঠিক হ্যাঁ আছে। ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করে দেই, তাহলে আমরা শুরু করলে দেখেন প্রথমেই আপনার খুরানাতে দেখবেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা এই ইনফরমেশনগুলো একটু পড়ার চেষ্টা করি। তাহলে প্রথমে ডাইমেনশন অফ অ্যান অ্যাডাল্ট আইবল দেখবেন খুরানাতে প্রথমেই একটা ছকের মতো, মানে 4-5 লাইনের একটা কথা লেখা আছে। হ্যাঁ, তাহলে ডাইমেনশন অফ দ্য আইবলের মধ্যে কি কি জিনিস আছে আমরা একটু দেখে নেই, এগুলো একটু মনে রাখতে হবে কারণ এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, একটা হলো দেখেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আইবলের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কত? এটা হলো 24 মিলিমিটার। আর একটা হলো হরাইজন্টাল ডায়ামিটার কত? এটা হলো 23.5 মিলিমিটার। এগুলো একটু মুখস্থ টাইপের জিনিস, হ্যাঁ, আপনাদের এগুলো একটু মুখস্থ রাখতে হবে, এগুলো যেহেতু আপনার সংখ্যাবাচক জিনিস। সার্কামফারেন্স 75 মিলিমিটার। তারপর হলো হরাইজন্টাল ডায়ামিটার সাইড টু সাইড হলো 23 মিলিমিটার। আইবলের ভলিউম হলো 6.5 মিলিমিটার এবং ওয়েট হলো 7 গ্রাম। এটা খুরানা যেহেতু প্রথম পেজেই আছে, প্রথম দিকেই আছে, এই জন্য এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। হুম। আচ্ছা, এরপরে দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন আমরা শুরু করব, আমরা ধীরে ধীরে ঢুকে যাচ্ছি পড়ার মধ্যে। কোর্স অফ দ্য আইবল। আমরা যদি আইবলকে দেখি তাহলে ফ্রম আউটার টু ইনার, এটা তিনটা কোট আছে। ফ্রম আউটার টু ইনার, তাহলে কি? আউটার ফাইব্রাস কোট, মিডল ভাস্কুলার কোট এবং ইনার হলো নার্ভাস কোট, বা আমরা বলছি হলো রেটিনা। তাহলে এটা কিন্তু পার্ট ওয়ানের একটা কোশ্চেন। হ্যাঁ, এই এই জায়গা থেকে পার্ট ওয়ানের কোশ্চেনটা এসেছিল। হ্যাঁ, এই যে কোট অফ দ্য আইবল থেকে। তাহলে আমরা যে রেটিনা বলছি এটা হলো ইনার নার্ভাস কোট, নার্ভাস কোট, নার্ভাস কোট। তাহলে আউটার টু ইনার। এখন এই যে আউটার ফাইব্রাস কোটের কথা আমরা বলছি, আউটার ফাইব্রাস কোটের মধ্যে অ্যান্টিরিয়র 1/6 পোর্শন হলো স্ক্লেরা। এগুলো আপনারা সবাই জানেন, খুবই সহজ জিনিস। হ্যাঁ, অ্যান্টিরিয়র 1/6 পোর্শনকে আমরা বলছি সরি, অ্যান্টিরিয়র 1/6 পোর্শনকে আমরা বলছি কর্নিয়া। আর পোস্টেরিয়র 5/6 যে পোর্শনটা রয়েছে তাকে আমরা বলছি স্ক্লেরা। তাহলে আমরা আউটার ফাইব্রাস কোটে দুটো অংশ পাচ্ছি, একটা হলো অ্যান্টিরিয়র 1/6 পোর্শন, এটা হলো কর্নিয়া। আর পোস্টেরিয়র 5/6 পোর্শন, এটাকে আমরা বলছি স্ক্লেরা। ওকে। মিডিল ভাস্কুলার কোট বা মিডিল ভাস্কুলার কোটের মধ্যে আমরা তিনটা অংশ পাচ্ছি ফ্রম অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র। একটা হলো আইরিশ, একটা হলো সিলিয়ারি বডি, আর 3 নম্বর হলো করয়েড। এটা কিন্তু ক্রনোলজিক্যালি আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে আইরিশ, সিলিয়ারি বডি এবং করয়েড। তো পার্ট ওয়ানে একবার কোশ্চেন এসেছিল এটা এরকম, যে ভাস্কুলার কোটের অংশ কোনটি, এভাবে করে আর কি পার্ট ওয়ানে একবার কোশ্চেন এসেছিল। সো আমরা ভাস্কুলার কোটের অংশ আমরা তিনটা পেয়েছি। ওকে। আর ইনার যে নার্ভাস কোট আছে, এই ইনার নার্ভাস কোটই হলো রেটিনা। এবং আমরা জানি যে রেটিনার মধ্যে মেইনলি আমরা একটু পরেই আমরা বুঝতে পারবো যে রেটিনার ডেভেলপমেন্টালি এটা দুইটা লেয়ার থেকে ডেভেলপ করে। একটা হলো আউটার যে লেয়ারটা থাকে, আমরা অপটিক কাপ একটু পরে পড়বো, আউটার যে লেয়ারটা সেটা, সেখান থেকে পিগমেন্টেড লেয়ার আসে। আর হলো ইনার যে লেয়ার থাকে অপটিক কাপে, এই ইনার লেয়ার থেকে নিউরোনাল লেয়ার যেটা আসে। তাহলে আমরা রেটিনার যে 10টা লেয়ার বলেছিলাম, 10টা লেয়ারের মধ্যে সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা বলছি রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। তাহলে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম এটা আসে হলো অপটিক কাপের আউটার ওয়াল থেকে। আর বাকি যে 9টা লেয়ার থাকে, এই 9টা লেয়ার আসে হলো এই নিউরোনাল লেয়ার থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন অ্যাক্সিস অফ দ্য আইবল। আইবলের অ্যাক্সিস কি কি আছে? এখানে তিনটা অ্যাক্সিস আছে, একটা হলো অপটিক্যাল অ্যাক্সিস, একটা হলো ভিজুয়াল অ্যাক্সিস এবং আরেকটা হলো ফিক্সেশন ফিক্সেশন অ্যাক্সিস। এগুলো জাস্ট একটু আমাকে মনে রাখতে হবে। পার্ট ওয়ানে এখনো আসেনি এভাবে করে অ্যাক্সিস থেকে, বাট ফর ইউর মোর ইন্টারেস্ট বা প্রিপারেশনটা আর একটু ভালো করার জন্য আমাদের এই অ্যাক্সিসগুলো মনে রাখতে হবে। তাহলে অপটিক্যাল অ্যাক্সিস আমরা
কখন বলবো? দেখেন অ্যাক্সিস জানলে আমরা একটু পরে যখন অ্যাঙ্গেল পড়বো তখন অ্যাঙ্গেলটা বুঝতে পারবো। এই জন্য অ্যাক্সিসটা আমাদেরকে জানাটা জরুরি। হ্যাঁ, আমরা যদি অ্যাক্সিস জানি তাহলে অ্যাঙ্গেলটা আমরা বুঝতে পারবো। একটু পরে আমরা কিছু অ্যাঙ্গেল পড়বো আই বলে। তাহলে দেখেন অপটিক্যাল অ্যাক্সিস কখন বলবো? সেন্টার অফ দ্য কর্নিয়া, সেন্টার অফ দ্য লেন্স এবং রেটিনার নেজাল সাইড অফ দ্য ফোবিয়া। তার মানে আমি যদি এখানে একটা জিনিস কল্পনা করি এরকম, যে ধরেন এটা হলো কর্নিয়া, হ্যাঁ, এটা হলো লেন্স, এটা মনে করেন লেন্স, দিস ইজ লেন্স, এটা হলো কর্নিয়া, আর এটা মনে করেন রেটিনা, রেটিনার এটা মনে করেন ফোবিয়া, মনে করেন এই যে এই অংশটা হলো ফোবিয়া। ঠিক আছে, এখন অপটিক্যাল অ্যাক্সিস কি? এর মাঝখানে যদি আমরা একটা লাইন কল্পনা করি, এই যে সেন্টার অফ দ্য কর্নিয়া, সেন্টার অফ দ্য লেন্স এবং এই ফোবিয়া পর্যন্ত যদি একটা লাইন কল্পনা করি, এটাকে আমরা বলছি অপটিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, আর ভিজুয়াল অ্যাক্সিস কি দেখেন? ফিক্সেশন পয়েন্ট, নোডাল পয়েন্ট আর হলো ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে ফিক্সেশন পয়েন্ট একটা, ফিক্সেশন পয়েন্টের সেন্টার দিয়ে যাবে, তারপর হলো নোডাল পয়েন্টের সেন্টার দিয়ে যাবে। আপনি দেখবেন যে খুরানাতে একটা ছবি আছে, ওই ছবিটা আপনি একটু আহ, লক্ষ্য করেন, ওই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। নোডাল পয়েন্ট দিয়ে যাবে, আর একটা হলো ফোবিয়া পর্যন্ত যাবে। তাহলে যেই লাইনটা যাচ্ছে এটাকে আমরা বলছি, এই পুরো লাইনটাকে আমরা বলছি ভিজুয়াল অ্যাক্সিস। আর ফিক্সেশন অ্যাক্সিস, ফিক্সেশন অ্যাক্সিসটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের দরকার নেই। আমাদের শুধুমাত্র অপটিক্যাল অ্যাক্সিস এবং ভিজুয়াল অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসটা দরকার। হুম? এখন আসেন অ্যাঙ্গেল থেকে আমরা যদি আসি, অ্যাঙ্গেল এটাও দেখবেন খুরানাতে একটা ছবি আছে, ওই ছবিটা মিলিয়ে আপনি একটু পড়বেন, হ্যাঁ, এই অ্যাঙ্গেল এবং অ্যাক্সিসটা। তাহলে একটা হলো অ্যাঙ্গেল আলফা, একটা হলো অ্যাঙ্গেল গামা এবং আরেকটা হলো অ্যাঙ্গেল কাপ্পা। তাহলে অ্যাঙ্গেল আলফা কাকে বলবো, অ্যাঙ্গেল গামা কাকে বলবো, অ্যাঙ্গেল কাপ্পা কাকে বলবো, এগুলো একটু খুরানা থেকে আপনারা একটু দেখে নিন আর কি। হ্যাঁ, আমরা এখানে ডিটেলসে যাব না, কারণ আমাদের পড়ার মতো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা শেষ করতে পারবো না নাহলে। ইয়া, ভাইয়া, হ্যাঁ, জি। এবার একটা কোশ্চেন ছিল যে কর্নিয়াল সারফেস থেকে নোডাল পয়েন্ট কত দূরত্বে থাকে? এটা আমরা অপটিক্সে এগুলো কাভার করব। হ্যাঁ, এটা মানে এগুলো অপটিক্সের পোর্শন যদিও, বাট আমরা এগুলো অপটিক্সে এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ওই জি জন্য ভাই। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, আর ভাই ওই যে ভাই আরেকটা কোশ্চেন ছিল জি। যে অ্যানাটমিক্যাল ইকুয়েটর আর সার্জিক্যাল ইকুয়েটর, এই দুইটা জিনিসটা কি ভাইয়া বুঝতেছিলাম না। এগুলো আমরা সব অপটিক্সে কাভার করব, অথবা রেটিনা যখন পড়বো তখন এই কথাগুলো আসবে। হ্যাঁ, আজকের আমাদের লেকচারটা হলো অকুলার এমব্রায়োলজি, মানে অকুলার স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট। তো মূলত আমরা ডেভেলপমেন্টটা কাভার করব। হ্যাঁ, এই জন্য আমি এইগুলোতে সময় দিচ্ছি না, কারণ এগুলো বিচ্ছিন্নভাবে আমরা অন্যান্য জায়গায় আমরা এগুলো মার্চ করে পড়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা। জি ভাই। ভাইয়া স্ক্রিনের কন্ট্রাস্টটা একটু বেশি মনে হচ্ছে। কন্ট্রাস্ট কি বেশি? সবার কি কন্ট্রাস্টটা বেশি মনে হচ্ছে? জি ভাইয়া, লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছি না, ডাবল ক্লিয়ার, ব্লার হয়ে আসছে। ব্লার হয়ে আসতেছে? জি ভাইয়া। জি ভাইয়া, ছবিগুলো প্লাস লেখাগুলো। বেশি ব্লার? জি ভাইয়া, বোঝা যাচ্ছে না একদম, মানে আচ্ছা, কন্ট্রাস্টটা একটু কমানো যায় নাকি, দেখো তো। আচ্ছা, এখন আসেন এই যে সেগমেন্ট অ্যান্ড চেম্বার অফ দ্য আই, এগুলো ইম্পর্টেন্ট, যদিও সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা হলো দুইটা সেগমেন্ট আছে, একটা হলো অ্যান্টিরিয়র সেগমেন্ট আর একটা হলো পোস্টিরিয়র সেগমেন্ট। অ্যান্টিরিয়র এবং পোস্টিরিয়র সেগমেন্ট। এখন অ্যান্টিরিয়র সেগমেন্ট এবং পোস্টিরিয়র সেগমেন্ট কতটুকু, কোনটা কতটুকু, সেটা আমরা একটু যদি দেখি। এই যে আমরা এখানে একটু দেখাই। হ্যাঁ, মনে করেন এটা হলো কর্নিয়া, এটা হলো কর্নিয়া, আর দিস ইজ স্ক্লেরা কর্নিয়া, এটা হলো আইরিশ। হুম, হুম, আচ্ছা। এখন দেখেন এখানে দুইটা সেগমেন্টের কথা আছে, আসবে, একটা হলো অ্যান্টিরিয়র সেগমেন্ট আর একটা হলো পোস্টেরিয়র সেগমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে লেন্সের এটা এঁকে দেই। দিস ইজ লেন্স। তাহলে এই অংশটুকুকে আমরা বলছি অ্যান্টিরিয়র সেগমেন্ট। হ্যাঁ, এই যে এই অংশটুকু হলো অ্যান্টিরিয়র সেগমেন্ট। আমি যদি এখানে অন্য একটা কালার দিয়ে দেখাই, তাহলে এই অংশটুকু হলো অ্যান্টিরিয়র সেগমেন্ট। এই যে এইটুকু হলো অ্যান্টিরিয়র সেগমেন্ট। ওকে, তার মানে কর্নিয়া, আইরিশ, লেন্স পর্যন্ত অংশটুকুকে আমরা বলছি অ্যান্টিরিয়র সেগমেন্ট, আর এই অংশটুকুকে আমরা বলছি পোস্টিরিয়র সেগমেন্ট। এই যে এই যে পিছনে যে অংশটুকু, এই অংশটুকু হলো পোস্টিরিয়র সেগমেন্ট। তাহলে অ্যান্টিরিয়র সেগমেন্টের মধ্যে কি কি পড়বে? অ্যান্টিরিয়র সেগমেন্টের মধ্যে কর্নিয়া, তারপরে হলো কর্নিয়া, তারপরে হলো আইরিশ, লেন্সের অ্যান্টিরিয়র সারফেস, এগুলো হলো অ্যান্টিরিয়র সেগমেন্টের মধ্যে পড়বে। রাইট, আর পোস্টিরিয়র সেগমেন্টে কি কি থাকবে? পোস্টিরিয়র সেগমেন্টে লেন্সের পোস্টিরিয়র সারফেস, দেখেন এই যে লেন্সের পোস্টিরিয়র সারফেস, তারপর ভিট্রিয়াস, রাইট, তারপর এই যে অপটিক নার্ভ, এই জিনিসগুলো থাকবে, এগুলো হলো পোস্টিরিয়র সেগমেন্টের মধ্যে থাকবে। ভাইয়া কিছুই বোঝা যাচ্ছে না। কন্ট্রাস্ট আরো কমবে।
হ্যালো ভাইয়া, দেখা যাচ্ছে না। এখন এখন হ্যাঁ, দেখা যাচ্ছে না। ব্ল্যাক। দেখা যায়। বেসিক্যালি স্ক্রিনের আলোটা রিফ্লেক্ট হওয়ার কারণে ক্যামেরায় মানে হচ্ছে, মনে হচ্ছে যে শ্যাডো হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। না না, এখানে ওই দেখা যে যায়। লিখা, হ্যাঁ আর একটু ইয়ে করো কন্ট্রাস্টের, মানে কমাই দাও, কন্ট্রাস্ট কমাও। এখন যাচ্ছে কি একটু? না ভাইয়া, ক্লিয়ার না। না ভাইয়া, কিছুই দেখা যাচ্ছে না। লেখাই বোঝা লেখাগুলো যাচ্ছে না। ফোকাস, ভাই লেখাগুলো এটা মনে ফোকাস হয় না সবার ভাইয়া। ক্ষেত্রে হচ্ছে না, এখানে তো ক্লিয়ার দেখা যায়। এই যে অনেকে তো আবার ক্লিয়ার দেখে, বুঝলাম না। ভাইয়া দেখা আমারটা অনেকে ক্লিয়ার মানে আছে। এখনো আপনাকে দেখতেই পাচ্ছে না, আমিও অনেকক্ষণ পরে দেখতে পেয়েছি, লিভ নিয়ে ডাবল আবার ক্লিক, জয়েন ডাবল করার ক্লিক পরে। করেন না, আমি বলি আমার যে ভিডিওটা ছোট হয়ে আছে সেখানে আপনি ডাবল ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন। ভাইয়া আপনাকে দেখা যাচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে স্ক্রিনের লেখাগুলো পুরোপুরি ফোকাসড না, মানে 100% ফোকাসড না, একটু ব্লারিয়া, হালকা একটু, হালকা হ্যাঁ ব্লারি। একটু ব্লার ঠিক আছে। স্ক্রিন হ্যাঁ, একটু লেখা, ব্লারি। এটা বাস্তবেই ভাইয়া, ব্লার। ডাবল ক্লিক করেও দেখা যাচ্ছে না, মানে স্ক্রিন পুরো দেখা না না, যাচ্ছে। এইটা একটু ব্লার থাকবে, শোনেন, এই লেখাটা একটু ব্লার আসবে। হ্যাঁ, হ্যাঁ এখানে ব্লার, এটা অ্যাকচুয়ালি ব্লার একটু লেখাটা। ভাইয়া, এখন যে পজিশনে আছে ক্লিয়ার দেখা যাচ্ছে লেখা। ওকে, আচ্ছা, এটা একটু ব্লার থাকবে, এর পরের জিনিসগুলো ব্লার থাকবে না। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিরিয়র সেগমেন্ট বুঝলাম, পোস্টেরিয়র সেগমেন্ট বুঝলাম। এখন এই যে অ্যান্টিরিয়র সেগমেন্ট, এটার আবার দেখেন দুইটা চেম্বার আছে। আমি যদি একটু ভালো করে দেখাই, এই অংশটুকু দেখেন, আপনারা লক্ষ্য করেন, এই যে এই অংশটুকু, এই অংশটুকু এটা একটা চেম্বার, এই অংশটুকু এটা একটা চেম্বার। তাহলে এটাকে বলতেছি আমরা অ্যান্টিরিয়র চেম্বার, এই অংশটুকুকে আমরা বলছি পোস্টেরিয়র চেম্বার। ঠিক আছে, তাহলে অ্যান্টিরিয়র চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বার, তাহলে অ্যান্টিরিয়র চেম্বারে যদি আমি বাউন্ডারি বলি, তাহলে অ্যান্টিরিয়র চেম্বারের বাউন্ডারির মধ্যে কি কি থাকবে দেখেন তো? কর্নিয়ার পোস্টেরিয়র সারফেস আর আইরিশের অ্যান্টিরিয়র সারফেস, তাহলে এই অংশটুকুই তো অ্যান্টিরিয়র চেম্বার, তাই না? রাইট। আচ্ছা, আর পোস্টেরিয়র চেম্বারে কি থাকবে? আইরিশের পোস্টেরিয়র সারফেস আর লেন্সের, এই যে আইরিশের পোস্টেরিয়র সারফেস আর লেন্সের অ্যান্টিরিয়র সারফেস, তাহলে এই অংশটুকুই হলো পোস্টেরিয়র চেম্বার, নাকি? তাহলে এই দুইটাই অ্যান্টিরিয়র সেগমেন্টের মধ্যে পড়বে। আর পোস্টেরিয়র সেগমেন্ট তো আমরা অলরেডি বলেছি। এখন অ্যান্টিরিয়র চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বারে আপনারা জানেন যে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হয় সিলিয়ারি বডি থেকে। তাহলে এই যে যে সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডিতে যে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হবে, এই সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হওয়ার পরে এটা এখান থেকে কোথায় যাবে দেখেন তো? এটা পোস্টেরিয়র চেম্বারে যাবে প্রথমে, দেন পোস্টেরিয়র চেম্বার থেকে তারপরে কোথায় যাবে? পিপিল হয়ে, অ্যান্টিরিয়র চেম্বার হয়ে, তারপরে ট্রাবিকুলার মেশওয়ার্ক হয়ে, স্লেম ক্যানেল হয়ে ক্যাভার্নাস সাইনাস আলটিমেটলি চলে যায়। রাইট। তাহলে এই যে পোস্টেরিয়র চেম্বার, দেন হলো অ্যান্টেরিয়র চেম্বারে আসলো, অ্যাকুয়াস হিউমার থাকলো, তাহলে এখানে অ্যাকুয়াস হিউমারের অ্যামাউন্ট আমাদের জানতে হবে। যে পোস্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস হিউমার কতটুকু থাকে, অ্যান্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস হিউমার কতটুকু থাকে। তাহলে পোস্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস হিউমার কতটুকু থাকে বলেন তো? এই যে 0.06 ml, আর অ্যান্টেরিয়র চেম্বারে থাকে হলো 0.25 ml অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বলেন তো অ্যাকুয়াস হিউমার কোথা থেকে প্রোডাকশন হয়, আনসার কি হবে? অ্যাকুয়াস হিউমার নন পিগমেন্টেড এপিথেলিয়াম অফ নন পিগমেন্ট এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি। ভেরি গুড। সো স্পেসিফিক করে যদি আমরা বলি নন পিগমেন্টেড এপিথেলিয়াম অফ দ্য সিলিয়ারি বডি। আচ্ছা, এবং অ্যান্টেরিয়র চেম্বারে 0.25 ml, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু পার্ট ওয়ানের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র চেম্বারের ডেপথ হলো 3 মিলিমিটার, হ্যাঁ, আর এই বাকি কথাগুলো তো আপনারা পারবেন, আর এখানে বলার কিছু নাই। ওকে, এবার আসেন মেইন আমাদের এমব্রায়োলজির পড়াশোনা। আচ্ছা, আমরা ডেভেলপমেন্ট অফ দ্য আই যদি পড়তে হয় তাহলে আমাদেরকে জার্ম লেয়ার সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, জার্ম লেয়ার। আচ্ছা, আপনারা জানেন যে জার্ম লেয়ার আমাদের তিনটা লেয়ার আছে, একটা হলো একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। রাইট। তাহলে দেখেন একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। ওকে, একটোডার্মের মধ্যে সারফেস একটোডার্ম, নিউরো একটোডার্ম এবং নিউরাল ক্রেস্ট সেল রয়েছে। ওকে, আর মেসোডার্ম তো মেসোডার্ম, আর এন্ডোডার্ম মনে রাখতে হবে, এন্ডোডার্ম অকুলার ডেভেলপমেন্টে এন্ডোডার্মের কোনো রোল নাই, তাহলে এন্ডোডার্ম আমাদের দরকার নেই, শেষ। এখন আসেন মেসোডার্ম। এই মেসোডার্মের সাথে যদি নিউরাল ক্রেস্ট সেল মেসোডার্মের সাথে মিলে, তখন এই দুইটাকে একসাথে বলা হয় মেসেনকাইম। আপনারা কিছু কিছু জায়গায় দেখবেন মেসেনকাইম কথা লেখা আছে, আবার কিছু কিছু জায়গায় দেখবেন মেসোডার্ম কথাটা লেখা আছে। তাহলে মেসোডার্মের সাথে যখন নিউরাল ক্রেস্ট সেলগুলো যখন মেসোডার্মের মধ্যে থাকবে, তখন একসাথে সেটাকে বলছি আমরা মেসেনকাইম। তাহলে দেখবেন কিছু কিছু স্ট্রাকচার ডেভেলপ করবে হলো, লেখা আছে দেখবেন আপনার খুরানাতে, মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট, এভাবে লেখা আছে। আমরা একটু পরে দেখবো ওগুলো, মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই সারফেস একটোডার্ম, নিউরো একটোডার্ম, নিউরাল ক্রেস্ট সেল বা মেসেনকাইম কোনটা থেকে কি ডেভেলপ করে, এগুলোই পার্ট ওয়ানে মূলত আসে।
মূলত এগুলোই আসে। এখন ডেভেলপমেন্ট অফ দ্য আই এর ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিসের সম্পর্কে জানতে হবে। একটা হলো অপটিক ভেসিকল, একটা হলো লেন্স প্লাকেট এবং আরেকটা হলো মেসেনকাইম। হ্যাঁ, কোনটা কি কিভাবে হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। প্রথমে হলো অপটিক ভেসিকল। আচ্ছা, অপটিক ভেসিকল এটা কবে তৈরি হয়? এটা পার্ট ওয়ানে এবার এসেছিল, আপনারা একটু বলেন অপটিক ভেসিকল কবে তৈরি হয়? 3 সপ্তাহে। বলেন বাকিরা। থার্ড উইক অফ 2 to 27 days. কবে? থার্ড উইক অফ জেস্টেশন। থার্ড উইক অফ জেস্টেশন। আচ্ছা, আমাদের যে অকুলার স্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অকুলার স্ট্রাকচার যে আমাদের ডেভেলপ হচ্ছে, এটা স্টার্ট হয় কবে? স্টার্ট হয় কবে? 22 days। স্টার্ট হয় কবে? এই প্রিমিটিভ আই তো ভাই 3 সপ্তাহতেই শুরু হয়। থার্ড উইকে। বলেন, 22 আপনারা বলেন, আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করছি কবে স্টার্ট হয় কবে? থার্ড উইক। ইয়েস, থার্ড উইক, বা এটাকে আমরা যদি দিনের কথা বলি থার্ড উইক বা 22 days. হ্যাঁ, তাই না? আর এন্ড হয় কবে? এন্ড হয় কবে? এন্ড হয় 27তম 70। দিনে ভাই। হুম? 27তম দিনে। 9 টু, আমি যদি উইকের কথা বলি 9 to 10 উইক। হ্যাঁ, 9 to 10 উইক। 10 উইক। এবং এই আইবল ডেভেলপমেন্টের জন্য, আইয়ের ডেভেলপমেন্টের জন্য একটা জিন দায়ী। আপনি কি বলতে পারবেন এই জিনটার নাম কি? দেখি আপনারা যদি পারেন বলতে পারবেন জিনটার নাম কি? আইবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা জিন রেসপন্সিবল, কেউ জানেন না? হোমিওবক্স জিন। কি? হোমিওবক্স। না না না, বাকিরা। PAX6 জিন নাম শুনেছেন কখনো? না, শুনলেন নাই। PAX6 জিন, এই জিনটা রেসপন্সিবল। এবং যখন এমব্রায়ো থাকে, এমব্রায়োতে আপনার এমব্রায়ো, হ্যাঁ, এমব্রায়ো আমরা যেটাকে সোমাইট বলছি, 8 পেয়ার সোমাইট থাকে এবং এটার লেন্থ হলো 2 মিলিমিটার। এটার লেন্থ 2 মিলিমিটার। সো এই কথাগুলো একটু জানতে হবে। আচ্ছা, দেন আমরা বললাম কি অপটিক ভেসিকল তৈরি হচ্ছে কবে? থার্ড উইক অফ জেস্টেশন। এবং লেন্স প্লাকোট কবে তৈরি হয়? লেন্স প্লাকোট এগুলো আমরা ধীরে ধীরে পড়বো। 27 days. বলেন। 27 days. 27 ডে, 27 ডেজ। তাহলে লেন্স প্লাকোট ফর্মেশন হয়। কোনটা কি কিভাবে হয় আমরা আসছি। এখন আমরা শুরু করি একেবারে প্রথম থেকে। আমরা জানি স্পার্ম এবং ওভাম, এই দুইটা একসাথে যখন মিলে তখন এই পদ্ধতিটাকে বলছি আমরা, প্রসেসটাকে বলছি আমরা ফার্টিলাইজেশন, রাইট? তাহলে দিস ইজ ফার্টিলাইজেশন। তাহলে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখেন, দিস ইজ ফার্টিলাইজেশন, দিস ইজ ফার্টিলাইজেশন। ওকে, আচ্ছা, তাহলে স্পার্ম, এই যে ওভাম একসাথে মিলে ফার্টিলাইজেশন হলো। হ্যাঁ, তাহলে এই যে ফার্টিলাইজেশন, এই ফার্টিলাইজেশন ফলে এই যে এটা হলো ফিমেল প্রো নিউক্লিয়াস, এটা হলো মেল নিউক্লিয়াস, মানে হলো স্পার্মের যে নিউক্লিয়াসটা সেটা গেল। যাওয়ার পরে কি হবে? এদের মধ্যে সেল ডিভিশন শুরু হয়, তাই না? তাহলে এই যে মেল এবং ফিমেল যে প্রো নিউক্লিয়াস মিলিয়ে নতুন একটা সেল তৈরি হলো, এই সেলটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি জাইগোট। তাহলে স্পার্ম এটা হলো হ্যাপ্লয়েড, ওভাম এটাও হলো হ্যাপ্লয়েড। এই স্পার্ম এবং ওভাম মিলে নতুন যে সেলটা তৈরি হয় যেটাকে বলা হচ্ছে জাইগোট, এটা হলো ডিপ্লয়েড বা 2n। এখন হবে কি, এই জাইগোটের মধ্যে সেল ডিভিশন হবে। তাহলে সেল ডিভিশন হলে প্রথমে 1টা থেকে 2টা সেল হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে করে সেলের ডিভিশন হতে থাকে। যখন এরকম 16টা সেল স্টেজে আসে তখন ওই স্টেজটাকে বলা হয় মরুলা। মরুলা কিন্তু জিনিসটার নাম না, মরুলা হলো স্টেজের নাম, পর্যায়ের নাম। ঠিক আছে? তাহলে এই পর্যায়টাকে বা এই স্টেজটাকে আমরা বলছি, 16টা যখন সেল থাকে তখন এই স্টেজটাকে আমরা বলছি মরুলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো মরুলা। এখন দেখেন, এই যে আমরা যে মরুলার কথা বললাম, এখন এই স্টেজে, এই যে এই সেল মরুলা স্টেজের ক্ষেত্রে এখানে 2 ধরনের সেল থাকে। একটা হলো বাইরের দিকে কিছু সেল থাকে, আর একটা হলো ভেতরের দিকে কিছু সেল থাকে। এই সেলগুলো হলো বাইরের দিকে সেল, এই যে এই সেলগুলো।
আমি যদি এটাকে মার্কিং করে দেই, তাহলে এই সেলগুলো হলো বাইরের সেল। এই যে এটা মনে করো আমি লাল কালার দিয়ে দিলাম, হ্যাঁ, এটা হলো বাইরের দিকের সেল। তাহলে বাইরের দিকে যে সেলগুলো সেগুলোকে বলা হয় ট্রপোব্লাস্ট। আর ভেতরের দিকে যে সেলগুলো রয়েছে এগুলোকে বলছি আমরা এমব্রায়োব্লাস্ট। এই যে এই সেলগুলোকে আমরা বলছি এমব্রায়োব্লাস্ট, এই যে এগুলো ভেতরের যে সেলগুলো। আচ্ছা, বাইরের সেলটা এটা দিই, এই যে এটা, এই যে গোল গোল, এই যে এগুলো হলো ট্রপোব্লাস্ট। হ্যাঁ, এই যে এই সেলগুলো হলো ট্রপোব্লাস্ট, আর ভেতরে যে সেলগুলো আছে এগুলো হলো এমব্রায়োব্লাস্ট। এই যে এগুলো হলো এমব্রায়োব্লাস্ট। ঠিক আছে, আর তার চারপাশে একটা কাভারিং থাকে, সেটাকে বলছি আমরা জোনা পেলুসিডা। এটা হলো জোনা পেলুসিডা, দিস ইজ জোনা পেলুসিডা। ওকে, এখন তাহলে ট্রপোব্লাস্ট হলো বাইরের সেল, ভেতরের সেলগুলো হলো এমব্রায়োব্লাস্ট। এখন দেখেন এই যে এমব্রায়োব্লাস্টের যে সেলগুলো আছে, এই যে সেলগুলো, এই সেলগুলো, এই সেলগুলো এখন একটা কোণার দিকে অবস্থান নেয়। এই যে কোণার দিকে অবস্থান নিল, তাহলে বাইরের ট্রপোপ্লাস্ট তো থাকলোই, আর এই সেলগুলো একটা কোণার দিকে চলে যায়। তাহলে এই যে কোণার দিকে চলে আসলো এমব্রায়োব্লাস্টগুলো, তাহলে যদি কোণার দিকে চলে আসে তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? তাহলে এটা ফ্লুইড দিয়ে ফিল আপ করা থাকে, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। তাহলে এই যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এই ক্যাভিটিটার নাম হলো ব্লাস্টোসিল। ঠিক আছে, এটার নাম হলো ব্লাস্টোসিল। আচ্ছা, তাহলে ব্লাস্টোসিলের মধ্যে কি থাকছে? আউটার ট্রপোব্লাস্ট আর হলো ইনার এমব্রায়োব্লাস্ট থাকছে। পরবর্তীতে হয় কি, এখানে ভিলাই তৈরি হয়, এখানে ভিলাই তৈরি হয়, যে এরকম ভিলাই তৈরি হয়। তাহলে এই যে যখন ভিলাই তৈরি হচ্ছে তখন এই স্টেজটাকে আমরা বলছি, বলতে পারবেন কি, ব্লাস্টুলা। দিস ইজ কল ব্লাস্টুলা। আপনারা ব্লাস্টুলা নাম শুনেছেন, রাইট? এটা হলো সেই ব্লাস্টুলা, ব্লাস্টুলা। এবং এই ব্লাস্টুলা অবস্থায়, এই ব্লাস্টুলা থাকাকালীন সময় এই ব্লাস্টুলা অবস্থায় ইমপ্লান্টেশন ঘটে। এই ব্লাস্টুলা অবস্থায় এই যে ইমপ্লান্টেশন ঘটে। হোয়াট ইজ ইমপ্লান্টেশন? যখন ব্লাস্টুলাটা এন্ডোমেট্রিয়ামে একবারে গেঁথে যায়, এই যে ভিলাইয়ের মাধ্যমে গেঁথে যায়, তখন এই প্রসেসটাকে বলছি আমরা ইমপ্লান্টেশন। আমরা জানি যে ইউটেরাসের ফ্রম আউটার টু ইনার 3টা লেয়ার রয়েছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে এই ইমপ্লান্টেশনটা ঘটে। ঠিক আছে, তাহলে আমরা ইমপ্লান্টেশন পর্যন্ত বুঝতে পারলাম। ওকে, এরপরে কি হবে সেটা আমরা দেখি। তাহলে আমরা ব্লাস্টুলাটা কোথায় চলে গেল? ইউটেরাসে চলে গেল, ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামে চলে গেল। এখন আসেন, তাহলে এই যে এটা হলো সেই ব্লাস্টুলা। ঠিক আছে, এখন এখানে এই যে আমরা যে ভিতরে এমব্রায়োব্লাস্টের কথা বলছি না, এই যে সেলগুলো, এগুলো এখন ডিফারেন্সিয়েট হয়, দুই ধরনের সেল তৈরি করে। এই যে এটা এক ধরনের সেল আর এটা আরেক ধরনের সেল। উপরে যে সেলটা, এই সেলগুলোকে বলা হয় এপিব্লাস্ট, আর নিচে যে সেল, এই সেলগুলোকে বলা হয় হাইপোব্লাস্ট। তাহলে দুই ধরনের সেল, একটা হলো এপিব্লাস্ট আর একটা হলো হাইপোব্লাস্ট। এপিব্লাস্টে অ্যামনিওটিক ক্যাভিটি থাকে, আর হাইপোব্লাস্টের নিচে থাকে হলো ইয়ক স্যাক ক্যাভিটি। এগুলো কি, এগুলো ডিটেলস জানার দরকার নেই। আচ্ছা, তাহলে দেখেন তো এই যে এখানে দুইটা লেয়ার তৈরি হলো না, এটাকে আমরা বলছি বাইল্যামিনার ডিস্ক। এটার নামই হলো বাইল্যামিনার ডিস্ক। দিস ইজ বাইল্যামিনার ডিস্ক। এবং এটা তৈরি হয় হলো সেকেন্ড উইক অফ জেস্টেশন। তাহলে 2 মানে বাইল্যামিনার ডিস্ক, 2 উইক বাইল্যামিনার ডিস্ক। ঠিক আছে, এখন এই বাইল্যামিনার ডিস্ককে আমি যদি 3D আকারে দেখাই তাহলে জিনিসটা এরকম। তাহলে আমরা কি বলতে পারি না যে উপরে যে সেলগুলো আছে, এই যে সবুজ কালারের, এটাকে কি বলবো আমরা? এই সেলগুলোর নাম কি বলেন, আপনারা বলেন? এই উপরের সেলগুলোকে কি বলবো? এপিব্লাস্ট। আর হলুদ কালারের সেলগুলোকে কি বলবো? হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্ট। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন যেটা কি হবে দেখেন, এই এখানে এই যে এপিব্লাস্টে, এখন আমরা এপিব্লাস্টে থাকবো। এপিব্লাস্টে কি হবে? এখানে সেলের ডিফারেন্সিয়েশন হবে, নতুন নতুন ধরনের সেল তৈরি হবে। এখানে সেলের ডিফারেন্সিয়েশন হবে। হ্যাঁ, এই যে ডিফারেন্সিয়েশন হচ্ছে, নতুন নতুন সেল তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং নতুন নতুন সেল তৈরি হলে দেখেন এই অংশটাকে বলছি আমরা, লম্বা অংশটাকে বলছি আমরা প্রিমিটিভ স্ট্রিক, আর এই যে এখানে গোল একটা যে অংশ তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি প্রিমিটিভ নোড। তাহলে প্রিমিটিভ স্ট্রিক এবং প্রিমিটিভ নোড কোথায় তৈরি হচ্ছে? এপিব্লাস্টে তৈরি হচ্ছে, রাইট? ওকে, পরবর্তীতে হবে কি, এই যে সেলগুলো, এগুলো ডিজেনারেট হবে, সেলগুলো মারা যাবে। তাহলে এই জায়গাটা যদি ডিজেনারেট হয়ে যায় তাহলে এই জায়গাটা কি এখন গর্ত হয়ে যাবে না? তাহলে এই হলো সেই গর্ত, এই যে গর্ত হয়ে গেল, জায়গাটা গর্ত হয়ে গেল। তাহলে প্রিমিটিভ স্ট্রিক, এই জায়গাটা যখন গর্ত হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো প্রিমিটিভ গ্রুভ,
আর এই যে গোল যে অংশটা মানে যেটা প্রিমিটিভ নোড ছিল সেটা যখন গর্ত হয়ে গেল তখন সেটাকে আমরা বলছি প্রিমিটিভ পিট। তাহলে প্রিমিটিভ নোড প্রিমিটিভ পিট আর প্রিমিটিভ স্ট্রিক প্রিমিটিভ গ্রুপে কনভার্ট হয়। বুঝতে পারলাম? এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা বলেন? জি ভাইয়া। সবাই এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। এখন এখন এই যে এটা কি এপিব্লাস্ট না? সবুজ তো এপিব্লাস্ট। আচ্ছা, এখন এই এপিব্লাস্ট থেকে সেলগুলো এর ভেতর থেকে এই যে প্রিমিটিভ গ্রুপ দিয়ে চলে যাবে হাইপোব্লাস্টের কাছে। তাহলে এপিব্লাস্টের সেল প্রিমিটিভ গ্রুপ দিয়ে হাইপোব্লাস্টের কাছে চলে যাবে, গিয়ে এই হাইপোব্লাস্টে নতুন নতুন সেল তৈরি করবে। তখন এই হাইপোব্লাস্ট থাকবে না, তখন এই জিনিসটার নাম হয়ে যায় এন্ডোডার্ম। ঠিক আছে? আচ্ছা, আর এই যে যে এপিব্লাস্ট ছিল এ আর তখন এপিব্লাস্ট থাকে না, এ তখন হয়ে যায় হলো একটোডার্ম। আর এই এপিব্লাস্ট থেকে কিছু সেল এই এপিব্লাস্ট এবং মানে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে কিছু সেল থাকে, মানে এই এপিব্লাস্টের সেলগুলোই মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে যায়, ওগুলোকে তখন আমরা বলছি মেসোডার্ম। তাহলে এখন দেখেন তো কয়টা লেয়ার তৈরি হলো? কয়টা লেয়ার তৈরি হলো? 3 লেয়ার। এটাকে বলা হয় ট্রাইল্যামিনার ডিস্ক। দিস ইজ ট্রাইল্যামিনার ডিস্ক, ল্যামিনার ডিস্ক। তাহলে এটা কত সপ্তাহে হয়? ট্রাই মানে 3, তাহলে 3rd উইকে। ওকে, অ্যান্ড দিস ইজ কল্ড গ্যাস্ট্রুলেশন। তাহলে এই যে 3টা লেয়ার তৈরি হচ্ছে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এটাকে বলছি, এই প্রসেসটাকে আমরা বলছি গ্যাস্ট্রুলেশন। তাহলে আমরা গ্যাস্ট্রুলেশন জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন, তাহলে এটা কি? এপিব্লাস্ট মানে একটোডার্ম। এপিব্লাস্ট এখন আর বলবো না, এখন আমরা একটোডার্ম বলবো, তাই না? তাহলে এটা কি? এটা কি লেয়ার? একটোডার্ম না? Ectoderm. ওকে, এখন এই যে এখানে যে এই কথা হচ্ছে, আপনারা কথা বলেন না নিজেরা। এখানে এখানে কি হবে দেখেন, এখানে যে সেলগুলো আছে, এই যে এই সেলগুলো, এরা কিছু মানে কি বলবো স্টিমুলেশন দিবে। হ্যাঁ, কিছু স্টিমুলেশন দিবে। আমি যদি এখানে দেখাই, এই যে এই যে কিছু স্টিমুলেশন দিবে, স্টিমুলেশন দিলে এখানে নতুন ধরনের সেল তৈরি হবে, নতুন ধরনের সেল তৈরি হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু স্টিমুলেশন এখানে যাবে, এই এরিয়াটুকুতে, এই যে এই ক্রেনিয়াল এন্ড আর এই জায়গাটা, এর মাঝখানে স্টিমুলেশন যাবে। তাহলে মাঝখানে স্টিমুলেশন হলে এই জায়গাটুকুতে এখানে নতুন ধরনের কিছু সেল তৈরি হচ্ছে, থিকেনিং হচ্ছে, নতুন ধরনের কিছু সেল তৈরি হচ্ছে। এই হলো সেই থিকেনিং, এই হলো সেই থিকেনিং। বুঝতে পারছেন? তাহলে এই থিকেনিংটা কেন হচ্ছে? এটা নতুন ধরনের সেল তৈরি হচ্ছে, ডিফারেন্সিয়েশন হয়ে থিকেনিং হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে যে থিকেনিংটা হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি নিউরো একটোডার্ম। এই জিনিসটাই হলো নিউরো একটোডার্ম, নিউরো একটোডার্ম, নিউরো একটোডার্ম। আর তাহলে এই জিনিসটা হলো কি? নিউরো একটোডার্ম। আমি তাহলে একটু কালার দিয়ে দেই। এই যে এই জিনিসটা কি? নিউরো একটোডার্ম। ঠিক আছে? আর এর চারপাশে যে সবুজ অংশগুলো দেখছেন, এই যে এই অংশগুলো, এগুলো হলো সারফেস একটোডার্ম, সারফেস একটোডার্ম। আর এই পুরো জিনিসটাকে বলা হয়, এই যে পুরো জিনিসটা, এই যে এটাকে বলছি আমরা নিউরাল প্লেট। দিস ইজ কল্ড নিউরাল প্লেট। ঠিক আছে? তাহলে নিউরাল প্লেটের মধ্যে নিউরো একটোডার্ম পেলাম আমরা, আর সারফেস একটোডার্ম পেলাম। এটা কিন্তু আমরা মানে উপরে সুপিরিয়র ভিউ দিয়ে দেখছি, মানে উপর থেকে দেখছি ভিউটা। এখন এটা যদি আমি পার্শিয়াল ভিউ থেকে দেখি, তাহলে দেখেন এই যে এখানে এই যে এই জিনিসটা দেখেন, এই ছবিটা। তাহলে এটা কি? একটোডার্ম। এটা কি? এন্ডোডার্ম। এবং এই যে এর মাঝখানে এখানে একটা জিনিস থাকে, এটাকে বলছি আমরা নটোকর্ড প্রসেস। এই যে দিস ইজ নটোকর্ড প্রসেস, একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এবং এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার মাঝখানে দেখেন এখানে কিন্তু কোনো মেসোডার্ম থাকে না। তার মানে নটোকর্ড কার কার মাঝখানে থাকে? একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে হলো এই নটোকর্ড, এই ফাঁকা জায়গাটা। পরবর্তীতে এই নটোকর্ড বা এই ফাঁকা জায়গাটা ফাঁকা থাকে না, এটা ডেফিনিটিভ নটোকর্ডে হয়। তার মানে এটা ফিল আপ হয়ে যায়। এই দেখেন ফিল আপ হয়ে গেছে।
এই যে নটোকর্ডটা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, নটোকর্ডটা ফিল আপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা নিউরাল প্লেটে সারফেস একটোডার্ম, নিউরো একটোডার্ম এই জিনিসটা বুঝলাম। এখন আপনারা এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখা যাচ্ছে, দেখেন এই যে এই অংশটা দেখেন। আচ্ছা, এই অংশটা কি, এই যে মাঝখানে যে অংশটা, এই মাঝখানের অংশটা এখন এভাবে করে ধীরে ধীরে কনস্ট্রিক্ট হয়ে যায়, কনস্ট্রিক্ট হয়ে যায়। এবং আরেকটা জিনিস বলে রাখি এখানে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সরি, এই যে এটা দেখেন, এটার নাম তো নিউরো একটোডার্ম, তাই না? আর নিউরো একটোডার্মের যে প্রাচীর থাকে, এই প্রাচীরটাকে বলা হয় নিউরাল ফোল্ড। প্রাচীরের নাম হলো নিউরাল ফোল্ড, নিউরাল ফোল্ড। আর এর মাঝখানে একটা ডিপ্রেশন তৈরি হয়, এখানে একটা ডিপ্রেশন তৈরি হয় এর মাঝখানে, এই ডিপ্রেশনটাকে বলা হয় নিউরাল গ্রুভ। এই ডিপ্রেশনকে বলা হয় নিউরাল গ্রুভ, নিউরাল গ্রুভ। ডিপ্রেশন একটা গর্ত মতো তৈরি হয়, এটাকে বলছি আমরা নিউরাল গ্রুভ। এই গর্তটাকে বলছি নিউরাল গ্রুভ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে এই যে নিউরাল ফোল্ডটা, এখন নিউরাল গ্রুভ মানে গ্রুভটা ধীরে 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 গর্ত হয়ে পরে এই গ্রুভটা একেবারে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। হ্যাঁ, একটা ফাঁকা জায়গা, এরকম একটা ফাঁকা জায়গার মতো অংশ তৈরি হয়, যে এরকম এরকম তৈরি হয়। এই যে এটা, দিস ইজ নিউরাল গ্রুভ। তাহলে নিউরাল ফোল্ড নিউরাল গ্রুভে কনভার্ট করে। হুম, আচ্ছা, এখন দেখেন এই ছবিটা। এবং যখন নিউরাল গ্রুপ একেবারে কমপ্লিট হয়ে যায়, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলছি টিউবের মতো হয়ে গেল, এটার নাম হলো তখন নিউরাল টিউব, নিউরাল টিউব। দিস ইজ কল্ড নিউরাল টিউব। তাহলে এই যে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো সেই নিউরাল টিউবের ছবি। দিস ইজ নিউরাল টিউব। তাহলে বুঝতে পারছেন এই নিউরাল টিউবটা কিভাবে তৈরি হলো? এই যে এখান থেকে তৈরি হলো কিন্তু, এই যে এটা মাঝখানে গর্ত হয়ে যাচ্ছে, এটা মাঝখানে গর্ত হয়ে যাচ্ছে, গর্ত হয়ে হয়ে এটা ফোল্ড হয়ে যাচ্ছে। মানে জিনিসটা এরকম, আমি যদি দেখাই, যে মনে করেন এইটা, হ্যাঁ, মনে করেন এটা, এই যে এটা, এই কাগজটা। এখন এই কাগজটা যদি নিচে এইভাবে করে আপনি চাপ দেন উপর থেকে, তাহলে চাপ দিলে এই যে এটা তো নিউরাল প্লেট, রাইট? তাহলে নিউরাল প্লেটের এই যে এই কোণাগুলো হলো নিউরাল ফোল্ড। তাহলে নিউরাল ফোল্ড যদি এভাবে হয়, এভাবে থাকে, তাহলে নিউরাল প্লেটটা কি আলটিমেটলি এরকম হয়ে যাবে না? এরকম ঠোঙ্গার মতো হয়ে যাবে কিনা? এই যে এরকম ঠোঙ্গা, এরকম হয়ে যাবে কিনা বলেন তো? এরকম হবে কিনা? ইয়েস অর নো? Yes, ফোল্ডগুলো sir. যদি একসাথে মানে Yes, sir. লেগে যায়, তাহলে এটা এরকম হয়ে যাবে তো। দিস ইজ কল্ড নিউরাল টিউব। এটাই হলো সেই নিউরাল টিউব। এই যে এই হলো সেই নিউরাল টিউব, বুঝছেন? হুম, আচ্ছা, এখন যেটা হবে, এই যে নিউরাল টিউব, তাহলে এই যে ছবিটা দেখেন, এই যে এই হলো সেই নিউরাল টিউব। এই যে নিউরাল টিউব, এই যে এটা হলো নিউরাল টিউব, ঠিক আছে? নিউরাল টিউব। এখন কি হবে দেখেন, নিউরাল টিউবে এখন 3টা সোয়েলিং হবে। নিউরাল টিউবের এই যে এই জায়গায় 3টা সোয়েলিং হবে। হ্যাঁ, আমি যদি সোয়েলিংটা দেখাই, এই যে এটা একটা প্রোসেনসেফালন, এটা একটা সোয়েলিং মেসেনসেফালন, আর এটা আর একটা সোয়েলিং রম্বেনসেফালন। তাহলে 3টা সোয়েলিং হবে প্রথমে, কোথায়? নিউরাল টিউবে। দেন এই যে প্রোসেনসেফালন, এই যে সোয়েলিং হলো, এই প্রোসেনসেফালনে আবার সোয়েলিং হবে 2টা। এই সোয়েলিংটাকে বলছি আমরা টেলেনসেফালন, আর এই সোয়েলিংটাকে বলছি আমরা ডায়েনসেফালন। মানে বিষয়টা এরকম যে এটা যদি নিউরাল টিউব হয়, তাহলে নিউরাল টিউবে 3টা সোয়েলিং হবে প্রথমে। তাহলে এই যে একটা সোয়েলিং, 2টা সোয়েলিং, 3টা সোয়েলিং, ঠিক আছে? তাহলে কি কি হলো? প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রমেনসেফালন। এখন এই যে প্রোসেনসেফালন, এখানে আবার আবার সোয়েলিং হবে, এটা আবার সোয়েলিং হবে, এই প্রোসেনসেফালনে আবার সোয়েলিং হবে। তাহলে সোয়েলিং হলে জিনিসটা এরকম না দেখতে? এরকম হয়ে যাবে না? তাহলে প্রোসেনসেফালন আবার 2টা অংশ, বাইরের অংশটাকে আমরা বলছি টেলেনসেফালন, আর পরের অংশটাকে আমরা বলছি, এই যে এই অংশটাকে বলছি আমরা ডায়েনসেফালন। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই ডায়েনসেফালনটা।
ঠিক আছে? তাহলে দেখেন ওই ছবিটাই কিন্তু এটা। ওকে, তাহলে এখানে আমি এখন ডায়ানসেফালন দেখাবো। তাহলে এই হলো সেই ডায়ানসেফালন, এই অংশটুকু হলো সেই ডায়ানসেফালন। হুম, আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে বলেন তো এই অংশটুকুর নাম কি, এই অংশটুকুর নাম কি? এখন যেটা আঁকলাম এইটুকুর নাম কি? টেলেনসেফালন। টেলেনসেফালন। ভেরি গুড। এখন যেটা হবে, এই যে যে ডায়ানসেফালন, এই ডায়ানসেফালনের কোণা দিয়ে একটা বর্ধিত অংশ তৈরি হবে। তাহলে ডায়ানসেফালনের কোণা দিয়ে বর্ধিত অংশ তৈরি হবে। এই যে তাহলে বর্ধিত অংশ এখান থেকে এবং এখান থেকে একটা বর্ধিত অংশ তৈরি হবে। এই যে বর্ধিত অংশ তৈরি হলো, এই যে বর্ধিত অংশ তৈরি হলো। দিস ইজ কল্ড অপটিক ভেসিকল। এই বর্ধিত অংশটাকে বলছি আমরা অপটিক ভেসিকল। তাহলে এই ছবিটা দেখেন, এই যে এখানে যে বর্ধিত অংশটা তৈরি হচ্ছে, একটা ইলাঙ্গেশন তৈরি হচ্ছে, এই ইলাঙ্গেশনটাই হলো অপটিক ভেসিকল। দিস ইজ অপটিক ভেসিকল। আর এই অংশটুকু হলো ডায়ানসেফালনের অংশ, এই অংশটুকু হলো ডায়ানসেফালনের অংশ। বোঝা গেল? তাহলে অপটিক ভেসিকল কোথা থেকে তৈরি হয়? উত্তর কি হবে? ডায়ানসেফালন থেকে। ডায়ানসেফালন কার অংশ? প্রোজেনসেফালন। প্রোজেনসেফালন কার অংশ? কোথা থেকে আসে? আচ্ছা, আমি স্পেসিফিক করি। আচ্ছা, আমি বলি সারফেস একটোডাম নাকি নিউরো একটোডাম, পরীক্ষা এগুলো আসে। ইয়েস, তার মানে নিউরো একটোডাম থেকে নিউরাল টিউব, নিউরাল টিউব থেকে যা আসে সবই হবে নিউরো একটোডাম, তাই না? তাহলে নিউরাল টিউব থেকেই তো এই পুরোটাই আসে, তাই না? তাহলে এগুলো সবই নিউরো একটোডাম থেকে আসে। আপনি কি বুঝতে পেরেছেন? এবং যেহেতু এটা নিউরাল টিউব বা নিউরো একটোডাম, আচ্ছা নিউরো একটোডামের চারপাশে কি থাকে? সারফেস একটোডাম। সারফেস একটোডাম থাকে। তার মানে আমরা বলতে পারি এর চারপাশে সারফেস একটোডাম আছে, এর পাশে সারফেস একটোডাম আছে। এটা আমরা বলতে পারি কিনা বলেন তো? ইয়েস অর নো? জি, বলতে পারি। সবাইকে একমত? বুঝতে পারছেন? না বুঝতে পারলে ক্লিয়ার হন, নাহলে একটু পরে আরো বুঝবেন না। তাহলে নিউরো একটোডামের চারপাশে সারফেস একটোডাম থাকে, যেটা আমরা একটু আগে দেখেছি। আচ্ছা, এখন এই অপটিক ভেসিকল এটা ধীরে ধীরে প্রলঙ্গেশন হয়, ইলঙ্গেশন হয়। তাহলে অপটিক ভেসিকল এখন ইলঙ্গেশন হবে। এখন এই অপটিক ভেসিকল যখন ইলঙ্গেশন হবে, এটা ইলঙ্গেশনের ক্ষেত্রে মনে করেন আমি যদি এখানে দেখাই, এটা হলো ডায়ানসেফালনের অংশ, এখন অপটিক ভেসিকল ইলঙ্গেশন হবে। এই ইলঙ্গেশন হওয়ার সময় এটা হবে কি, এইভাবে ইলঙ্গেশন হবে, এই যে এইভাবে করে, এই যে এরকম করে, এই যে এরকম। তার মানে এটা একটা লম্বা লাঠির মতো জিনিস থাকবে আর মাথাটা আবার গোল হয়ে যাবে। তাহলে এই যে লম্বা লাঠির মতো যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলছি আমরা অপটিক স্টক। আর এটা অপটিক ভেসিকল হিসেবেই থাকলো। তার মানে অপটিক ভেসিকল ইলঙ্গেশন হয়ে অপটিক ভেসিকল হিসেবেই থাকলো, শুধু মাঝখানে একটা লাঠির মতো অংশ তৈরি হলো, এটাকে বলছি আমরা অপটিক স্টক। অপটিক স্টক। আর এটা তো অপটিক ভেসিকল, এটা তো অপটিক ভেসিকল, অপটিক ভেসিকল। তাহলে এই ছবিটা এখন বুঝতে পেরেছেন? তাহলে দিস ইজ অপটিক স্টক। এই যে অপটিক ভেসিকলের ক্ষেত্রে এই যে এই অংশটা হলো অপটিক স্টক, আর এই অংশটুকু হলো অপটিক ভেসিকল। ঠিক আছে? এখন এখন দেখেন এখানে আরেকটা মজার জিনিস হয়, সেটা হলো নিচের যে অংশটা, এই যে যে অপটিক স্টক, এই অপটিক স্টকের নিচের অংশটা, এখানে একটা ডিপ্রেশন তৈরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিপ্রেশনটা তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা ডিপ্রেশন তৈরি হয়, এবং এই ডিপ্রেশন দিয়ে একটা আর্টারি পাস করে, এটার নাম হলো হাইলয়েড আর্টারি। এই হাইলয়েড আর্টারির ফাংশন হলো এটা লেন্সকে ইনিশিয়ালি নিউট্রিশন দেয়। তাহলে এটা হাইলয়েড আর্টারি পাস করে। কিন্তু এই যে যে জায়গাটা, এই যে যে ফাঁকা জায়গাটা, এইখানে যে ডিপ্রেশন হলো, মানে বিষয়টা এরকম যে আমি যদি এটাকে দেখাই এরকম, এই যে এটা এর নিচ দিয়ে এখন হাইলয়েড আর্টারি যাবে, তাহলে এটা এই যে এরকম ডিপ্রেশন হয়ে যাবে, এই যে এই জিনিসটাই এটা এখন ডিপ্রেশন হয়ে যাবে। তাহলে এটা যদি ডিপ্রেশন হয় তাহলে জিনিসটা এরকম হবে না? এই যে এরকম, এই যে এরকম ডিপ্রেশন হলে যে এরকম হয়ে যাবে না? এরকম হবে কিনা? ইয়েস অর নো? এই যে ডিপ্রেশন এরকম হবে না? এরকম হয়ে যাবে তো। তাহলে এটা এই যে হাইলয়েড আর্টারি, এই যে হাইলয়েড আর্টারি। এবং পরবর্তীতে হবে কি, এই যে যে ডিপ্রেশনটা তৈরি হলো, এটাকে বলছি আমরা করয়েডাল ফিশার বা ফিটাল ফিশার বা এমব্রায়োনিক ফিশার, একই জিনিস। তাহলে দিস ইজ কল্ড করয়েডাল ফিশার। তাহলে করয়েডাল ফিশার দিয়ে কি হবে? হাইলয়েড আর্টারি পাস করে। কেন? লেন্সকে নিউট্রিশন দেওয়ার জন্য।
পরবর্তীতে হবে কি এই করোইডাল ফিশারটা এটা 6 to 7 উইকের মধ্যে এই করোইডাল ফিশার নিজে এভাবে করে ক্লোজ হয়ে যায়। এই যে ক্লোজ হয়ে গেল, এই যে দেখেন ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে করোইডাল ফিশার কবে ক্লোজ হয় এটা পার্ট 1-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে 6 to 7 উইক, এগুলো মনে রাখতে হবে, পার্ট 1-এ এই কোশ্চেনটা এসেছিল। হ্যাঁ, 6 to 7 উইক। তাহলে করোইডাল ফিশার দেখেন ক্লোজ হয়ে গিয়েছে, এই যে এখানে আর নাই, ক্লোজ হয়ে গিয়েছে। এবং দেখেন এই যে এই ছবিটা বুঝতে পারছেন, এই যে ছবিটা দেখেন, এই যে এটা মানে পিছন দিক দিয়ে এই ছবিটা দেখানো হয়েছে। ওকে, এবং দেখেন এই যে ক্লোজ হয়ে গিয়েছে। তাহলে করোইডাল ফিশারের ভিতরে হাইলোয়েড আর্টারি থাকে। এখন যদি কোনো কারণে এই করোইডাল ফিশার এটা ক্লোজ না হতে পারে, তখন একটা ক্লিনিক্যাল কন্ডিশন হয়, আপনারা সবাই জানেন এই ক্লিনিক্যাল কন্ডিশনকে কি বলে? কোলোবোমা। কোলোবোমা। ওকে, এবং এই যে আমরা যে বলছি এই একটা ডিপ্রেশন তৈরি হয়, এটার সাইট কি? সুপিরিয়র টেম্পোরাল, ইনফেরোনাজাল, ইনফেরোনাজাল। ভেরি গুড। তাহলে করোইডাল ফিশার ইনফেরোনাজালি থাকে। তাহলে করোইডাল ফিশার ইনফেরোনাজালি থাকে, ইনফেরোনাজালি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এবার একটা কোশ্চেন আসছিল কোলোবোমা নিয়ে, যে পোস্টেরিয়র কোলোবোমা হচ্ছে কোন সাইটকে ইনভলভ করে, এটা নিয়ে এখানে ছিল রেটিনা, অপটিক ডিস্ক, এরকম কোশ্চেন ছিল, অপশন ছিল, আইরিশ, ভাইয়া এই রেটিনা, অপশনগুলো। রেটিনা পিছনে অংশ আসবে, রেটিনা। পোস্টেরিয়র কোলোবোমা ওগুলো রেটিনাতে যাবে, ওই যে রেটিনা, অপটিক ডিস্ক এই সাইডে। কিন্তু ইউজুয়ালি এটাকে বলছে আমরা টিপিক্যাল কোলোবোমা। হ্যাঁ, এই কোলোবোমাটা হলো টিপিক্যাল কোলোবোমা, আর ওগুলো কিন্তু টিপিক্যাল কোলোবোমা না, অ্যাটিপিক্যাল কোলোবোমা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, তাহলে এই ছবিটা এখন বোঝার চেষ্টা করেন তো, এটা আমরা বুঝবো, দেখেন তো বুঝতে পারছি কিনা। এই যে দিস ইজ সারফেস একটোডাম, এটা হলো সারফেস একটোডাম। আমরা বলেছি না নিউরাল প্লেটের চারপাশে সারফেস একটোডাম থাকে, তাহলে এই হলো সেই সারফেস একটোডাম। ওকে, অপটিক স্টক, অপটিক ভেসিকল, আর এর নিচে থাকে হাইলয়েড আর্টারি, এবং হাইলয়েড আর্টারি যে এর ভিতরে ঢুকলো, করোইডাল ফিশারের ভিতরে ঢুকলো, মনে আছে? আচ্ছা, এখন যেটা হবে, এই যে সারফেস একটোডাম, এই সারফেস একটোডামের এখানে থিকেনিং হবে, সারফেস একটোডামের মাঝখানে থিকেনিং হবে, সেলগুলো ডিফারেন্সিয়েট হবে, থিকেনিং হবে। তাহলে থিকেনিং যে হলো, এই জিনিসটাকে বলা হয় লেন্স প্লাকোড। দিস ইজ কল্ড লেন্স প্লাকোড। পরবর্তীতে হবে কি, এই যে থিকেনিংটা এটা ধীরে ধীরে ইনভ্যাজিনেট হবে, ভিতরের দিকে যাবে। তাহলে দেখেন এই যে লেন্স প্লাকোডটা ভিতরের দিকে চলে যাচ্ছে, ভিতরের দিকে ইনভ্যাজিনেট হচ্ছে, এই যে ইনভ্যাজিনেট হচ্ছে। তো যখন থিকেনিংটা ভিতরের দিকে যাবে, ইনভ্যাজিনেট হবে, তখন সেটাকে বলা হয় লেন্স পিট। তাহলে এই যে এটা যে ভিতরের দিকে ইনভ্যাজিনেট হচ্ছে, এটার স্টিমুলেশন পায় হলো এই অপটিক ভেসিকল থেকে। অপটিক ভেসিকল এই লেন্স প্লাকোডকে বলে যে তুমি ভিতরে আসো। ঠিক আছে, এখন লেন্স পিট, সারফেস একটোডার্ম, সারফেস একটোডার্মের মাঝখানে এই সেলগুলো থিকেনিং হবে, নতুন নতুন সেল তৈরি হবে, ডিফারেন্সিয়েট হবে, হয়ে থিকেনিং হবে, হলো। দেন এই সেলগুলো হবে কি, এখন এগুলো ভিতরের দিকে যাবে। এটা তো আমরা সাইড ভিউ দিয়ে দেখছি, সাইড থেকে দেখছি, এখন এই সেলগুলো ভিতরের দিকে যাবে। তাহলে এই সেলগুলো যদি এখন মানে এই থিকেনিংটা যদি ভেতরের দিকে যায়, তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাবে না, তখন এটাকে বলছি আমরা লেন্স পিট। তাহলে লেন্স প্লাকোড এখন কিসে পরিণত হলো? লেন্স পিটে পরিণত হলো। এখন এই যে লেন্স পিটে পরিণত হবে, এটা কেন হবে? এই অপটিক ভেসিকল এই লেন্স প্লাকোডকে স্টিমুলেশন দেয় এই লেন্স পিটে পরিণত হওয়ার জন্য। ওকে, তাহলে লেন্স পিট হলো। এখন লেন্স পিট মানে কি? এটা তো একটা ডিপ্রেশন তৈরি হলো না, এটা ভিতরের দিকে যাচ্ছে। এখন লেন্স পিট আবার করে কি, এই অপটিক ভেসিকলকে আবার স্টিমুলেশন দেয় যে তুমিও ইনভ্যাজিনেট করো। তাহলে দেখেন, এখন যখন লেন্স পিট থেকে স্টিমুলেশন অপটিক ভেসিকলে যাবে, অপটিক ভেসিকল আবার সেও ইনভ্যাজিনেট হবে। তাহলে দেখেন এই অপটিক ভেসিকল এখন ইনভ্যাজিনেট হলো, কাপের মতো হয়ে গেল। তাহলে দিস ইজ কল অপটিক কাপ, দিস ইজ কল অপটিক কাপ। তাহলে অপটিক কাপ তৈরি হলো, আর এই যে লেন্স পিট, এই লেন্স পিটটা ধীরে 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 কি হবে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে লেন্স ভেসিকলে পরিণত হবে।
মানে জিনিসটা ধীরে 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 লেন্স ভেসিকল হিসেবে এই অপটিক কাপের কাছে চলে আসবে, বিচ্ছিন্ন হয়ে সারফেস এক্টোডার্ম থেকে বিচ্ছিন্ন হয়ে অপটিক কাপের কাছে চলে আসবে। পরবর্তীতে এই যে যে লেন্স ভেসিকল, এই লেন্স ভেসিকল থেকেই লেন্স তৈরি হয়, তাহলে আমাকে বলেন তো, তাহলে লেন্স কোথা থেকে আসে? সারফেস এক্টোডার্ম নাকি নিউট্রাল এক্টোডার্ম? সারফেস সারফেস এক্টোডার্ম বোঝা যাচ্ছে, কারণ এটা তো সারফেস এক্টোডার্ম, তাই না? সারফেস এক্টোডার্ম শেষ। এটা অনেকবার পরীক্ষায় আসছে পার্ট ওয়ানে, যে লেন্স কোথা থেকে ডেভেলপ করে, তার উত্তর হলো সারফেস এক্টোডার্ম থেকে ডেভেলপ করে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই ছবিগুলো এখন বুঝতে পাচ্ছেন, এই যে আমরা করোইডাল ফিশার এই সেই এগুলোর কথা বলেছি। তাহলে এই কথাগুলো এগুলো বিভিন্ন ভিউতে দেখানো হয়েছে, হ্যাঁ, এই যে বিভিন্ন ভিউতে দেখানো হয়েছে। এবং দেখেন এই যে আমরা যে বলেছি হাইলাইট আর্টারি, এই হাইলাইট আর্টারি এই যে যে লেন্স, এই দেখেন লেন্স ভেসিকল, ওকে, আর এটা হলো অপটিক কাপ। তাহলে এই যে লেন্স ভেসিকল, এই হাইলাইট আর্টারি এই লেন্স ভেসিকলকে নিউট্রিশন দেয়। এই যে তাহলে লেন্স ভেসিকলকে নিউট্রিশন দিবে। দেখেন এই যে হাইলাইট আর্টারি থেকে বিভিন্ন ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছে। তাহলে এই যে হাইলাইট আর্টারি থেকে ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছে, এই ব্রাঞ্চগুলোকে বলা হয় টিউনিকা ভাস্কুলোসা লেন্টিস। টিউনিকা ভাস্কুলোসা লেন্টিস। তাহলে টিউনিকা ভাস্কুলার লেন্টিস এটা কোথা থেকে আসে, মানে কোন আর্টারির ব্রাঞ্চ? ছোট ছোট ব্রাঞ্চ, হাইলাইট আর্টারি। এটার ফাংশন কি? এটা হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ডে লেন্সকে ব্লাড সাপ্লাই দিবে লেন্স আর কি। ভেসিকলকে ব্লাড সাপ্লাই দেয়, লেন্সকে লেন্স না। ভেসিকল, ঠিক আছে, হ্যাঁ তাহলে লেন্স ভেসিকল। ওকে। এবং দেখেন ব্লাড সাপ্লাইটা এরকম যে এটা কিন্তু অ্যান্টিরিয়র দিকে আর দেয় না, হ্যাঁ, এই অ্যান্টিরিয়র দিকটা মিসিং থাকে, অ্যান্টিরিয়র দিকে দেয় না, এই যে এইটুকু জায়গা দেয় না, বাকি জায়গাগুলোতে দেয়। ঠিক আছে, জি ওকে। পরবর্তীতে হয় কি, এই যে এই হাইলাইট আর্টারি এটা ধীরে ধীরে কিন্তু ভ্যানিশ হয়ে যায়, এটা আর থাকে না। যখন লেন্সটা ডেভেলপ করে যায় তখন এই হাইলাইট আর্টারিটা ধীরে 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 রিগ্রেশন হয়। বুঝতে পেরেছেন? তাহলে হাইলাইট আর্টারি এটা কিন্তু আজীবন থাকে না। লেন্স যখন ডেভেলপ করে যায় তখন কিন্তু এই হাইলাইট আর্টারি আর থাকে না। কিছু কিছু সময় এই হাইলাইট আর্টারির র্যামনেন্ট থেকে যেতে পারে, অ্যান্টিরিয়র দিকে র্যামনেন্ট থেকে যেতে পারে, অথবা অপটিক ডিস্কের কাছে র্যামনেন্ট থাকতে পারে। যদি হাইলাইট আর্টারির র্যামনেন্ট অ্যান্টিরিয়র দিকে থাকে তখন তাকে কি বলে? মিটেন্ডার ডট। ভেরি গুড, এগুলো কিন্তু পার্ট ওয়ানের কোশ্চেন। হ্যাঁ, মিটেন ড্রপ না, ডিওআরএফ, ডট ডিওআরএফ, হ্যাঁ, মিটেন ড্রপ ডট ডট, ডট হ্যাঁ এটা। তাহলে অ্যান্টিরিয়র দিকে যদি থাকে, আর পোস্টেরিয়র দিকে যদি থাকে বার্কমাস্টার প্যাপিলা বার্কমাস্টার প্যাপিলা। তাহলে এই যে পোস্টেরিয়র দিকে দেখাচ্ছে, হ্যাঁ, প্যাপিলা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্ট ওয়ান এগুলো থেকে আসে কোশ্চেন। এবার আসছিল মনে হয় এই যে ব্রাগমাস্টার প্যাপিলাটা আসছিল। ঠিক আছে, এগুলো কিন্তু পার্ট ওয়ানের কোশ্চেন। আচ্ছা, ভাইয়া রেমনেন্টের নামগুলো একটু আবার বলবেন? ওই যে একটা হলো মিটেন ড্রপ ডট, আর একটা হলো ব্রিকমাস্টার প্যাপিলা বা ব্রাগমাস্টার প্যাপিলা। আচ্ছা, তাহলে এই যে এই ছবিটা, তাহলে এটা কিসের ছবি এখন আপনারা আমাকে বলেন, এটা কিসের ছবি? সারফেস এক্টোডার্ম হ্যাঁ, এক্টোডার্ম নিউরাল প্লেট নিউরাল প্লেটের নিউরাল প্লেট, ভেরি গুড। এটা কিসের ছবি নিউরো এক্টোডার্ম বলেন? নিউরো এক্টোডার্ম। আর এই চারপাশে এটা সারফেস এক্টোডার্ম, ভেরি গুড। ওকে, এখন দেখেন তাহলে নিউরো এক্টোডার্ম, হ্যাঁ, এখন নিউরো এক্টোডার্মে কি হবে? ডিপ্রেশন হবে, আমরা একটু আগে বলেছিলাম, এই যে হলো সেই ডিপ্রেশন, ধীরে ধীরে ডিপ্রেশন হবে, হ্যাঁ, এবং ধীরে 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 এই যে ডিপ্রেশন হবে, তারপর কি হবে? এই যে এই ডিপ্রেশনটাকে বলছি আমরা নিউরাল গ্রুপ, তারপর পরবর্তীতে এটা কিসে পরিণত হয়? নিউরাল টিউবে পরিণত হয়, এই যে নিউরাল টিউবে পরিণত হলো। এবং এই নিউরো এক্টোডার্ম থেকে আবার কিছু স্পেশাল সেল তৈরি হয়, এই হলো সেই স্পেশাল সেল, এগুলোকে বলছি আমরা নিউরাল ক্রেস্ট সেল। তাহলে নিউরাল ক্রেস্ট সেল কোথা থেকে ডেভেলপ করে? এই নিউরো এক্টোডার্ম থেকে ডেভেলপ করে। এই যে কিছু স্পেশাল সেল, এগুলোকে বলছি আমরা নিউরাল ক্রেস্ট সেল। ঠিক আছে, তাহলে এইটারই অন্য একটা ভিউতে আমরা দেখাচ্ছি জিনিসটা। তাহলে দেখেন
নিউরাল প্লেটে ডিপ্রেশন হবে, ডিপ্রেশন হয়ে ধীরে ধীরে নিউরাল গ্রুপ তৈরি হবে, সেই নিউরাল গ্রুপটা ধীরে ধীরে নিউরাল টিউবে পরিণত হবে। আমরা নিউরাল টিউব সম্পর্কে এতক্ষণ কিন্তু বলেছি। এবং এই যে যে নিউরাল ক্রেস্ট সেলগুলো ছিল, এই নিউরাল ক্রেস্ট সেল এখান থেকে খসে পড়ে এই যে এর মাঝখানে থাকবে, মানে সারফেস এক্টোডার্ম আর নিউরাল টিউবের মাঝখানে থাকবে হলো নিউরাল ক্রেস্ট সেল। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এটা হলো মেইন ছবি, ওই যে সারফেস এক্টোডার্ম, এই যে নিউরাল ক্রেস্ট সেল, নিউরাল টিউব, তার নিচে থাকে হলো নটোকর্ড, আর এন্ডোডার্মে তো কোনো রোল নাই। এই যে এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা, এই যে নিউরাল টিউব। আমরা অলরেডি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। নিউরাল টিউবে আমি বলেছি তিনটা সোয়েলিং হয়, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। প্রোসেনসেফালনে আবার সোয়েলিং হবে কি কি, টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। এই যে টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। দেন ডায়ানসেফালন থেকে কি হবে, এই যে অপটিক ভেসিকল, দেন অপটিক ভেসিকল, অপটিক স্টক, আর হলো এই যে অপটিক ভেসিকল। ওকে, এখন এই ছবিটা দেখেন, এটা কোন ছবি দেখেন, এই যে ডায়ানসেফালন, এই যে অপটিক গ্রুপ মানে অপটিক ভেসিকল তৈরি হচ্ছে, তাহলে এই যে অপটিক ভেসিকল তৈরি হচ্ছে। আর আমরা বলেছিলাম যে নিউরো এক্টোডার্মের চারপাশে সারফেস এক্টোডার্ম থাকে, এই হলো সেই সারফেস এক্টোডার্ম। আপনি কি বুঝছেন এটা কোন ছবি? এটা একটা পার্ট দেখাচ্ছি আমরা, তাহলে এর চারপাশে এই যে সারফেস এক্টোডার্ম। এখন এটাকে আমি এই যে দেখেন ধীরে ধীরে এটা এখন ইলংগেশন হবে, এই যে ইলংগেশন হলো এই যে অপটিক স্টক আর অপটিক গ্রুপ, অপটিক স্টক, অপটিক গ্রুপ, অপটিক ভেসিকল। ঠিক আছে, আর এর চারপাশে এই হলো সেই সারফেস এক্টোডার্ম। তাহলে বুঝছেন এই ছবিটার মানে এই ছবিটাকে এখন বুঝতে পাচ্ছেন? পুরানাতে দেখবেন এরকম ছবিটা দেয়া আছে। এখন কি বুঝতে পাচ্ছেন যে এই সারফেস এক্টোডার্ম কোথা থেকে আসলো? বোঝা গেল? জি স্যার। জি ভাই। বাকিরা কি সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান তো, জি ভাই। যদি না বুঝে থাকেন আমাকে বলেন। সবাই কি বুঝতে পাচ্ছেন? জি ভাইয়া। পুরানাতে কিন্তু ভাইয়া, এই ছবিগুলো দেয়া আছে। হ্যাঁ, আশা করি এখন বুঝতে পাচ্ছেন। ওকে, আচ্ছা এখন তাহলে দেখেন তো এগুলো মিলান, এগুলো কিন্তু খুরানার ছবি, হ্যাঁ একটু কালারফুল করা আমার। আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা আপনারা এখন আমাকে বলেন বলেন তো এই অংশটুকুর নাম কি? ভেরি গুড। এটার নাম কি? অপটিক স্টক। আর এটা তো অপটিক ভেসিকল। ওকে, আর এর পাশে আমি যদি এভাবে করে সারফেস এক্টোডার্ম দেই, আপনারা কি রাগ করবেন? ভেরি গুড, এই হলো সেই সারফেস এক্টোডার্ম। সারফেস এক্টোডার্মে থিকেনিং হবে, সেটাকে আমরা বলছি লেন্স প্লাকট। ওকে, তারপরে কি হবে? ভেরি গুড, ইনভেজিনেট হবে, এই যে ইনভেজিনেট হবে। আবার এই ইনভেজিনেশনের জন্য এও আবার ইনভেজিনেট হবে, তাহলে অপটিক ভেসিকল অপটিক কাপ হবে, আর লেন্স পিট লেন্স প্লাকট লেন্স পিটে পরিণত হবে। ভেরি গুড। তারপর কি হবে ধীরে ধীরে দেখেন, এই যে এই লেন্স পিট থেকে কি তৈরি হচ্ছে, এই যে লেন্স ভেসিকল তৈরি হচ্ছে, তাই না? এই ছবিগুলোই কিন্তু দেখবেন বইয়ের মধ্যে আছে। আচ্ছা এখন আসেন, তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট বুঝতে পেরেছি। এখন আমরা আসি ডেভেলপমেন্ট অফ কর্নিয়া, আইরিশ, অ্যান্টেরিয়র চেম্বার এবং স্ক্লেরা করয়েড, এগুলো ডেভেলপমেন্ট নিয়ে ডেভেলপমেন্টটা বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখেন, ও আর একটা কথা বলি, এই যে এটা যে অপটিক কাপ, তাই না? এটা তো অপটিক কাপ, তাই তো? এই যে এটা তো অপটিক কাপ, তাই না? অপটিক কাপ। আমি এখন একটা অপটিক কাপ আঁকি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুম হুম তার মানে অপটিক কাপের বাইরের দিকে কিছু সেল থাকে, মানে দুইটা লেয়ার, অপটিক কাপের দুইটা লেয়ার, একটা হলো আউটার লেয়ার আর একটা হলো ইনার লেয়ার। বুঝছেন? তাহলে অপটিক কাপের কি কি আউটার এবং ইনার লেয়ার থাকে। আচ্ছা আউটার লেয়ারটা থিন না থিক বলেন তো? আউটার লেয়ারটা থিন 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 না থিক? থিন পিগমেন্টেড। থিন পিগমেন্টেড, ভেরি গুড। এটাও পরীক্ষার একটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে আউটার লেয়ারটা হলো থিন পিগমেন্টেড, পিগমেন্টেড, আর ইনার লেয়ারটা হলো থিক নন নন পিগমেন্টেড। পিগমেন্টেড। নন পিগমেন্ট। থিক নন পিগমেন্টেড, পিগমেন্টেড। তার মানে আমরা বলতে পারি আউটার লেয়ার থেকে যা তৈরি হবে সব পিগমেন্টেড জিনিস তৈরি হবে, এটুকু বলতে পারি কিনা? জি। আউটার মানে অপটিক কাপের আউটার লেয়ার থেকে যাই তৈরি হবে সব পিগমেন্টেড জিনিস তৈরি হবে।
নাকি? জি স্যার। ওকে, তাহলে আমি বলতে পারি পিগমেন্টেড এপিথেলিয়াম যা যা আছে সব পিগমেন্টেড এপিথেলিয়াম এখান থেকে তৈরি হবে। এই কথাটা আমরা বলতে পারি কিনা? জি ভাইয়া। জি সবাই কি একমত? আমরা কি একমত সবাই? জি জি স্যার। ওকে, এখন দেখেন, তাহলে এটা হলো আউটার লেয়ার, বাইরের লেয়ারটা এই যে আউটার লেয়ার, আর এটা হলো ইনার লেয়ার। তাহলে দিস ইজ আউটার লেয়ার, দিস ইজ ইনার লেয়ার। ওকে, এটা কি? লেন্স। আচ্ছা, এখন এই যে অপটিক কাপ, হ্যাঁ এই যে অপটিক কাপ, এই অপটিক কাপ, আর এটা কি বলেন তো, এটা কি? সারফেস। সারফেস এক্টোডার্ম, তাই না? ওকে, এখন এই যে অপটিক কাপ, এই অপটিক কাপের এটা সামনের দিকে, মানে মার্জিনটা সামনের দিকে আগাবে। তাহলে দেখেন এই যে অপটিক কাপের মার্জিনটা এখন সামনের দিকে এগিয়ে আসলো, সামনের দিকে এগিয়ে আসলো। ওকে, একটু সামনের দিকে আসবে। আচ্ছা, ওকে, আপনারা জানেন যে এই যে অপটিক কাপ এর চারপাশে কিন্তু মেসেনকাইম থাকে, এগুলো চারপাশে মেসেনকাইম থাকে। দিস ইজ মেসেনকাইম। এই যে সবুজ কালার যেগুলো, এই সবুজ কালারগুলো হলো মেসেনকাইম। এই যে সবুজ কালার জিনিসগুলো হলো মেসেনকাইম, মেসেনকাইম। তাহলে অপটিক কাপের চারপাশে কি থাকে? মেসেনকাইম থাকে, আমি বলেছি। আচ্ছা, এখন এই যে মেসেনকাইম, তাহলে এই যে মেসেনকাইম, এখানে মেসেনকাইম, মেসেনকাইম সব জায়গায় মেসেনকাইম, এই পুরোটা জুড়ে মেসেনকাইম থাকে। এই যে মেসেনকাইম, এই যে এইখানে পুরোটা জুড়েই মেসেনকাইম থাকে। হ্যাঁ, এগুলো মেসেনকাইম দিয়ে ভরা, এগুলো মেসেনকাইম দিয়ে ভরে থাকে। এই যে পুরোটা জুড়ে মেসেনকাইম দিয়ে ভরা থাকে, বুঝছেন? এখন যেটা হবে, এই যে মেসেনকাইমগুলোর ভেতরে, এই যে মেসেনকাইমগুলোর ভেতরে স্পেস তৈরি হবে, বাবল বাবল তৈরি হবে, স্পেস তৈরি হবে। এখানে যে গোল জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সেই স্পেস বা বাবল, গোল গোল তৈরি হবে। কোথায়? মেসেনকাইমের মধ্যে তৈরি হবে। ওকে, আর এটা কিন্তু সারফেস এক্টোডার্ম, এগুলো ভুললে চলবে না। দিস ইজ সারফেস এক্টোডার্ম। অপটিক কাপ, অপটিক কাপে আউটার লেয়ার, ইনার লেয়ার, আর এগুলো মেসেনকাইম। মেসেনকাইমের মধ্যে কি তৈরি হচ্ছে? বাবল তৈরি হচ্ছে, ছোট ছোট স্পেস তৈরি হচ্ছে। এই স্পেসগুলো একসাথে পরে কোলাজ হবে। তাহলে এগুলো যদি একসাথে কোলাজ হয় তাহলে কি হবে? এখানে একটা গ্যাপিং তৈরি হবে না? ইয়েস অর নো? একটা ফাঁকা জায়গা জি হবে তো। ভাইয়া। ভেরি গুড। তাহলে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই। দিস ইজ অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই। তাহলে অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই কিভাবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে বলেন? মেসেনকাইম। ভেরি গুড, মেসেনকাইম। ওকে, এখন এখন দেখেন, এটা তো সারফেস এক্টোডার্ম নাকি? আর এটা অ্যান্টিরিয়র চেম্বার অফ দ্য আই এর এই যে এই মেসেনকাইমগুলোকে কি বলতে পারি? অ্যান্টিরিয়র মেসেনকাইম বলতে পারি না? সারফেস জি এক্টোডার্মের পরের যে মেসেনকাইমগুলো, এগুলোকে আমরা অ্যান্টিরিয়র মেসেনকাইম বলতে পারি কিনা? ইয়েস অর নো? জি ভাইয়া। ওকে, এটাকে আমরা পোস্টেরিয়র মেসেনকাইম বলতে পারি কিনা? ইয়েস অর নো? জি জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, তাহলে সারফেস এক্টোডার্ম এবং এই অ্যান্টিরিয়র মেসেনকাইম, এই দুইটা মিলে কর্নিয়ার স্ট্রাকচার ডেভেলপ হয়, কর্নিয়া ডেভেলপ হয়। ঠিক আছে? আর জি পোস্টেরিয়র মেসেনকাইম আর হলো এই যে ডাবল লেয়ার অফ এপিথেলিয়াম, এগুলো মিলে, এই তিনটা মিলে আইরিশের ডেভেলপমেন্ট হয়, আইরিশের এপিথেলিয়াম ডেভেলপ হয়। তাহলে আইরিশ কোথা থেকে ডেভেলপ করে? মেসেনকাইম, posterior মেসেনকাইম। শুধু মেসেনকাইম, শুধু মেসেনকাইম, মেসেনকাইম। শুধু মেসেনকাইম। মেসেনকাইম অফ Posterior. অর্ডাল সিস্টেম। আর আর কি? অপটিক কাপে অপটিক কাপের অপটিক কাপ। আউটার ওয়াল আউটার লেয়ার এবং ইনার লেয়ার। তাহলে তিনটে জায়গা থেকেই আইরিশ ডেভেলপ হয়। ইয়েস অর নো বলেন? জি ভাইয়া। ওকে, এখন শুনেন, আইরিশ মনে হচ্ছে নাম একটা, আইরিশ কি শুধু একটা লেয়ার থাকে আইরিশে, আর কিছু থাকে না? আইরিশে স্ট্রোমা থাকে কিনা? জি জি ওকে, থাকে ভাইয়া। এই স্ট্রোমাটা তৈরি হয় এই মেসেনকাইম থেকে। আচ্ছা, আইরিশের ডাবল লেয়ার থাকে না, এপিথেলিয়াল লেয়ার? ওকে, জি ভাইয়া। তাহলে আইরিশের যে অ্যান্টিরিয়র এপিথেলিয়াল লেয়ার, এটা কোথা থেকে তৈরি হয় বলেন? আউটার থিন লেয়ার অফ অপটিক আউটার অপটিক পিগমেন্টেড কাপ। টেপ।
আউটার, Optic cup. ভেরি গুড, আউটার অপটিক কাপ থেকে, পিগমেন্টেড লেয়ার অফ অপটিক কাপ। আর আইরিশের যে ইনার এপিথেলিয়াল লেয়ার, এটা কোথা থেকে ডেভেলপ হয়? inner thick layer of optic. ইনার লেয়ার অফ দ্য Inner অপটিক thick কাপ, layer of non-pigmented. নন পিগমেন্টেড। তাহলে এটা হলো নন পিগমেন্টেড লেয়ার। তাহলে আইরিশের নন পিগমেন্টেড লেয়ার অ্যাকচুয়ালি না, এটা হেভিলি পিগমেন্টেড হয়, মানে আইরিশের দুইটা লেয়ারই কিন্তু পিগমেন্টেড লেয়ার। জি। পিছনের লেয়ার যেটা, সেটা হেভিলি পিগমেন্টেড, সেই তুলনায় এটা কম পিগমেন্টেড। আমরা যখন ইভিএল ট্র্যাক পড়বো তখন এটা আরো ডিটেলসে আমি তো আপনাদেরকে বোঝাবো, যে সেখানে আপনি মনে রাখেন যে এই যে এটা এবং এটা, মানে আইরিশের দুই এপিথেলিয়ামই অপটিক কাপ থেকে ডেভেলপ করে। তাহলে আইরিশ আমি যদি মোটা দাগে বলি, কোথা থেকে ডেভেলপ হয়? মেসেনকাইম থেকে ডেভেলপ হয়, মেসেনকাইম অফ নিউরাল ক্রিস্টাল, মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রিস্টাল, এবং কোথা থেকে? Optic cup. অপটিক কাপ থেকে। Optic cup. আচ্ছা, আমি কি বলতে পারি না আইরিশ নিউরো একটোডার্ম থেকে ডেভেলপ হয়? জি। হ্যাঁ, বলা যায়। বলতে পারবো কেন? জি, কারণ স্যার। অপটিক কাপ তো নিউরো একটোডার্ম থেকে ডেভেলপ Ectoderm হয়, থেকে। তাই না? গরু ঘাস খায়, জি। মানুষ গরু খায়, তার মানে মানুষ ঘাস খায়, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে আমরা স্পেসিফিক করে কিন্তু আমরা সব করে বলতে পারতাম। এখন আমি আপনাকে যদি কোশ্চেন করি, দেখেন আপনারা উত্তর দিতে পারবেন। এপিথেলিয়াম অফ দ্য আইরিশ কোথা থেকে ডেভেলপ হয়? নিউরো একটোডার্ম, অথবা অপশন দেখে, যদি অপশনে অপটিক কাপ থাকে, অপটিক কাপ। ভেরি গুড। আমি যদি বলি স্ট্রোমা অফ দ্য আইরিশ কোথা থেকে ডেভেলপ হয়? মেসেনকাইম অফ নিউরাল ক্রিস্টাল। ইয়াস, মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রিস্টাল। কারণ আমরা বলেছি মেসেনকাইম মানে কি, মেসোটাম এবং হলো নিউরাল ক্রিস্টাল যদি থাকে, তার মানে এখানে নিউরাল ক্রিস্টালও থাকবে। নিউরাল ক্রিস্টাল মনে করেন আমি যদি আঁকি নিউরাল ক্রিস্টাল, ধরেন এগুলো হলো নিউরাল ক্রিস্টাল, এগুলো হলো নিউরাল ক্রিস্টাল, এগুলো হলো মনে করেন নিউরাল ক্রিস্টাল। হ্যাঁ, তাহলে এই নিউরাল ক্রিস্টালগুলো মিলে মেসেনকাইম। বোঝা গেল? আচ্ছা, আর এই সামনের অংশটা মনে আছে নিশ্চয়ই, কর্নিয়া কোথা থেকে ডেভেলপ হয়? কর্নিয়া মুখস্থ না, আমি যা পড়াচ্ছি এর মধ্যে। আমি কি এপিথেলিয়ামে গেছি এখনো? আমি জাস্ট বললাম কর্নিয়া কোথা থেকে ডেভেলপ হয়। Surface ectoderm এবং anterior mesenchyme. সারফেস একটোডার্ম আর অ্যান্টিরিয়র মেসেনকাইম। কি? Anterior mesenchyme. ওকে, এই কথাটুকু মনে রাখেন। এখন আসেন, তাহলে আপনাকে এখন আবার মিলে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন জিনিসগুলো, নাকি বোরিং লাগছে? মানে বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কারো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা আরেকবার দেখলে তাহলে বোঝাটা ইজি হবে আর কি। মানে প্রথম যারা পড়ছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, আগের যারা পড়ে তারা একটু কোরিলেট করতে পারবে ইজিলি। ওকে, দেখেন এটার নাম কি তাহলে? Surface ectoderm. ভেরি গুড। এগুলো কি? Mesenchyme. মেসেনকাইম। আর এই হলো নিউরাল ক্রিস্টাল, ঠিক আছে? আচ্ছা, এটা হলো অপটিক কাপের অ্যান্টিরিয়র এপিথেলিয়াম, মানে পিগমেন্টেড এপিথেলিয়াল সেল, আর এটা হলো অপটিক কাপের Non-pigmented. নন পিগমেন্টেড। ওকে, ঠিক আছে। ওকে, ইনার, ভেরি গুড। এখন দেখেন কি হবে। নিউরাল ক্রিস্টাল সেলগুলো এই সারফেস একটোডার্ম আর এই অ্যান্টিরিয়র মেসেনকাইমের কাছে আসবে। তাহলে কি বললাম? নিউরাল ক্রিস্টাল অ্যান্টিরিয়র সারফেস একটোডার্ম আর অ্যান্টিরিয়র মেসেনকাইমের এখানে চলে আসবে। তাহলে দেখেন নিউরাল ক্রিস্টাল সেলগুলো এখান থেকে যে এখানে চলে আসলো মাঝখানে। মেসেনকাইমাল যে সেলগুলো থাকে সেগুলো একটু ইরেগুলার থাকে। হ্যাঁ, নর্মালি এগুলো ইরেগুলার থাকে, মানে এরকম মেসেনকাইমাল সেলগুলো এই যে এরকম ইরেগুলার থাকে, এগুলোর কোনো আগামাথা নাই আর কি, এরকম টাইপের আসে। কিন্তু এই মেসেনকাইমাল সেলগুলো যখন এখানে আসবে এসে এরা রেগুলারলি অ্যারেঞ্জড হয়ে যায়, একেবারে ভদ্র মানুষ হয়ে যায়, এই যে এরকম রেগুলারলি অ্যারেঞ্জড হয়ে যায়। এবং এগুলোর মধ্যে টাইট জাংশন তৈরি হয়। হ্যাঁ, এই যে এরকম মানে প্যাকড হয়ে যায় আর কি এরা। তাহলে এই যে এপিথেলিয়াল সেলগুলো তৈরি হলো কোথা থেকে? নিউরাল কেটস থেকে। এইটাই হলো সেই এন্ডোথেলিয়াম। দিস ইজ কল্ড এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম, কর্নিয়ার এন্ডোথেলিয়াম। এটাই হলো কর্নিয়ার এন্ডোথেলিয়াম। তাহলে এই যে এন্ডোথেলিয়াল লেয়ার। তাহলে দেখেন এই যে সেলগুলো তৈরি হলো, তাহলে এগুলো কি কি সেল? এন্ডোথেলিয়াল সেল। নিউরাল কেট সেলটাই কিসে পরিণত হলো?
এন্ডোথেলিয়াম অফ কর্নিয়া। এন্ডোথেলিয়াম অফ দ্য কর্নিয়া। তার মানে আমি এই জিনিসটাকে যদি এখানে আঁকি, তাহলে এটা যদি হয় এন্ডোথেলিয়াল সেল, এটা যদি হয় এন্ডোথেলিয়াল সেল, আর এটা হলো সারফেস এক্টোডাম, আর এটা মনে করেন সারফেস এক্টোডাম। হ্যাঁ, এই যে সারফেস এক্টোডামের সেল, নাকি জিনিসটা এরকম না? জি। ওকে, আচ্ছা এখন দেখেন সারফেস এক্টোডামের সেল এগুলো এখন মাল্টিপ্লাই করবে। তাহলে দেখেন সারফেস এক্টোডামের যে সেলগুলো আছে এগুলো এখন মাল্টিপ্লাই হচ্ছে, এই যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে সারফেস এক্টোডামের সেল কি হলো? মাল্টিপ্লাই হলো, নাম্বার 1। নাম্বার 2, এই সারফেস এক্টোডামের যে সেলগুলো আছে এই সেলগুলো এগুলো অ্যাসেলুলার কিছু সাবস্টেন্স তৈরি করবে, মানে যে এখানে কোনো সেল থাকবে না, তাহলে এখানে কি তৈরি করতেছে? অ্যাসেলুলার সাবস্টেন্স তৈরি করবে, সেল থাকবে না, গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে এখন গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি চলে আসলো এই জায়গাটুকুতে, এই যে এই জায়গাটুকুতে এখন গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি আসলো, কিন্তু এখানে কিন্তু কোনো সেল নাই, অ্যাসেলুলার। তাহলে এই যে যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলছি আমরা প্রাইমারি স্ট্রোমা। দিস ইজ কল প্রাইমারি স্ট্রোমা। ঠিক আছে, এটাই হলো প্রাইমারি স্ট্রোমা। তাহলে প্রাইমারি স্ট্রোমাতে কিন্তু এখন পর্যন্ত কোনো সেল নাই। তাহলে এই যে এই কালারটা হলো সেই প্রাইমারি স্ট্রোমা, এই যে পেস্ট কালারের এই অংশটুকু, এটা হলো সেই প্রাইমারি স্ট্রোমা। ঠিক আছে, তাহলে এখন এই যে প্রাইমারি স্ট্রোমা যখন হচ্ছে, এই প্রাইমারি স্ট্রোমাতেই কে আসবে? ওই যে নিউরাল ক্রেস্ট সেলগুলো, এই নিউরাল ক্রেস্ট সেলগুলো ইজিলি এখন আসতে পারবে, যেহেতু এখানে স্পেস হয়েছে, স্ট্রোমা হয়েছে, ফ্লুইড আছে, পানি আছে, তাহলে এখানে একটা স্পেস তৈরি হয়েছে না, তাহলে এখন এখানে নিউরাল ক্রেস্ট সেলগুলো আসবে, ইজিলি আসবে। ঠিক আছে, বাট এখানে একটা মজার ঘটনা আছে। ঘটনাটা হলো নিউরাল ক্রেস্ট সেল যখন আসবে, আসার পরে এরা আবার করবে কি, এরা কিছু পদার্থ তৈরি করবে, কিছু জিনিস তৈরি করবে, যেমন হাইলোরনিডেজ এনজাইম তৈরি করবে। এই হাইলোরনিডেজ এনজাইম তৈরি করলে এইখান থেকে, এই হাইলোরনিডেজ এনজাইম যদি তৈরি করে, তখন এখানে আর ওয়াটার থাকবে না, ওয়াটারটা এখান থেকে বের হয়ে যাবে, ওয়াটারটা এখান থেকে বের হয়ে যাবে। এই ইয়ারে তৈরি করে, নিউরাল ক্রেস্ট সেলই তৈরি করে। তাহলে নিউরাল ক্রেস্ট সেল হাইলোরনিডেজ এনজাইম তৈরি করে এবং এখান থেকে ওয়াটারটাকে বের করে দেয়। ঠিক আছে, তাহলে ওয়াটার বের হয়ে যদি যায়, তাহলে স্ট্রোমাতে এখন কি থাকলো? ওয়াটারের পরিমাণটা কমে যাবে না? কমে যাবে। এবং স্ট্রোমাতে কি সেল থাকবে? এই যে নিউরাল ক্রেস্ট সেলগুলো থাকবে, এগুলোই পরবর্তীতে ফাইব্রোব্লাস্ট হয়। তাহলে এখন এই স্ট্রোমাটা সেলুলার লেয়ার হয়ে গেল, এখানে সেলুলার বলতে ফাইব্রোব্লাস্ট সেল এগুলো থাকছে। ঠিক আছে, এবং ওয়াটার আর থাকবে না, বেশি ওয়াটার থাকবে না, ওয়াটারগুলো বের হয়ে যাবে। তাহলে এটাই হলো সেই স্ট্রোমা। তাহলে কর্নিয়ার আমি যদি বলি কম্পোনেন্ট কয়টা? 3টা। একটা হলো এপিথেলিয়াম, একটা হলো স্ট্রোমা, আর একটা হলো এন্ডোথেলিয়াম। এই 3টা হলো কম্পোনেন্ট। পরে হবে কি, পরবর্তীতে যেটা হবে, এই এপিথেলিয়াল সেল এবং এন্ডোথেলিয়াল সেল এদের বেসমেন্ট মেমব্রেন তৈরি করবে পরে। তাহলে পরে কি হবে? এপিথেলিয়াল সেল এবং এন্ডোথেলিয়াল সেল তাদের বেসমেন্ট মেমব্রেন তৈরি করবে। এখন এপিথেলিয়াল সেল যদি তার বেসমেন্ট মেমব্রেন তৈরি করে, এই যে এই হলো সেই বেসমেন্ট মেমব্রেন। এখন এন্ডোথেলিয়াল সেল যদি তার বেসমেন্ট মেমব্রেন তৈরি করে, এই হলো তার বেসমেন্ট মেমব্রেন। এবং আমরা জানি এপিথেলিয়াল সেলের বেসমেন্ট মেমব্রেনকে বলা হয় বাউমেন্স মেমব্রেন, আর এন্ডোথেলিয়াল সেলের বেসমেন্ট মেমব্রেনকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। মেমব্রেন। তাহলে কর্নিয়ার লেয়ার হলো এই 5টা। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, যদিও আসবে না এই কোশ্চেনটা, খুবই ট্রিকি কোশ্চেন, কর্নিয়ার কম্পোনেন্ট কয়টা? 3টা, এপিথেলিয়াম, স্ট্রোমা, এন্ডোথেলিয়াম। আর কর্নিয়ার লেয়ার কয়টা? 5টা। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখানে ওই ছবিগুলোই বুঝিয়েছে, এই যে লেয়ার বুঝিয়েছে, যে এটা একটা লেয়ার বাউমেন্স লেয়ার, আর এটা হলো বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, তাহলে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো কর্নিয়ার এপিথেলিয়াম কোথা থেকে ডেভেলপ করে? ছবি দেখে বলেন। সারফেস এক্টোডাম। বাইরের এই অংশগুলো তো সারফেস এক্টোডাম ছিল, তাই না? এগুলো তো সারফেস এক্টোডামই ছিল, তাই তো? আচ্ছা, আমি যদি এখন আপনাকে বলি স্ট্রোমা কোথা থেকে ডেভেলপ করে? নিউরাল ক্রেস্ট সেল। ইয়েস, নিউরাল মানে মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট সেল, রাইট? আমি যদি বলি এন্ডোথেলিয়াম কোথা থেকে ডেভেলপ করে?
আবার নিউরোএক্টোডার্ম কেমনে হয়? মেসেনকাইম ফর্ম নিউরোকের সেল। এন্ডোথিলিয়াম কোথা থেকে ডেভেলপ হলো? এই যে এন্ডোথিলিয়ামটা হ্যাঁ আসলো কোথা থেকে? মেসেনকাইম ফর্ম মেসেনকাইম থেকে না, মেসেনকাইম তাই তো? জি আচ্ছা, আমি যদি বলি বেসমেন্ট মেমব্রেন, যে ডেসিমেট মেমব্রেন কোথা থেকে ডেভেলপ হয়? মেসেনকাইম ফ্রম নিউরাল তার মানে কর্নিয়ার এপিথেলিয়াম বাদ দিয়ে বাকি সব লেয়ারগুলো মেসেনকাইম ফর্ম নিউরোকের থেকে। আর শুধুমাত্র কর্নিয়াল এপিথেলিয়ামটা কোথায় থেকে তৈরি হচ্ছে? সারফেস। রেসেপ্টোডার্ম। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি সবাইকে বুঝতে পেরেছেন? জি ওকে, এবার আসেন করয়েড এবং স্ক্লেরার ডেভেলপমেন্ট। ওই একই একই জিনিস, কাছাকাছি। দেখেন, এটা তো মেসেনকাইম না, এটা মেসেনকাইম। এই মেসেনকাইমের মধ্যেই নতুন স্পেশালাইজ সেল দিয়ে ওই যে নিউরালকের সেলগুলো, এগুলোই আবার ডিফারেন্সিয়েশন হয়, ডিফারেন্সিয়েশন হয়ে করয়েড তৈরি করে, আর তার উপরে স্ক্লেরা তৈরি করে। তাহলে এই হলো সেই করয়েড। তাহলে করয়েড কোথা থেকে তৈরি হয় বলেন? মেসেনকাইম মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট। আচ্ছা, স্ক্লেরা কোথা থেকে তৈরি হয়? মেসেনকাইম ফ্রম মেসেনকাইম ফ্রম নিউরাল নিউরাল ক্রেস্ট। ঠিক আছে, ওকে। এবং এগুলো মূলত হলো করয়েড, করয়েডের যে স্ট্রোমা, সেই স্ট্রোমাটা মূলত এই মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন আইরিশের ডেভেলপমেন্ট। কাছাকাছি ওই একই জিনিস, এগুলো কিন্তু সবই কাছাকাছি জিনিস। দেখেন, আইরিশ আমরা কিন্তু অলরেডি বলেছি আইরিশ কোথা থেকে ডেভেলপ হয়। তাহলে এটা কি নতুনভাবে বলার দরকার আছে? তাহলে এটা হলো আইরিশের কি অ্যান্টিরিয়র এপিথেলিয়াম, এটা হলো পোস্টেরিয়র এপিথেলিয়াম। তাহলে কোনটা কোথা থেকে ডেভেলপ হয় অলরেডি আমরা বলেছি না? জি আর স্ট্রোমা কোথা থেকে ডেভেলপ হয়? আইরিশের স্ট্রোমা কোথা থেকে ডেভেলপ হয়? মেসেনকাইম মেসেনকাইম। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখান থেকে হ্যাঁ, এই জায়গা থেকে মায়ো এপিথেলিয়াল সেল দিয়ে এরকম তৈরি হয়। এই জিনিসটাকে আমরা বলছি স্ফিন্টার পিউপিলি এবং ডাইলেটর পিউপিলি মাসল। তাহলে স্ফিন্টার পিউপিলি এবং ডাইলেটর পিউপিলি মাসেল, স্ফিন্টার পিউপিলি এবং ডাইলেটর পিউপিলি মাসেল, এটা কোথা থেকে ডেভেলপ হয়? নিউরোএক্টোডার্ম নিউরোএক্টোডার্ম। মুখস্থ বলতেছেন অপটিক কাপ আপনারা। অপটিক কাপ অপটিক কাপ থেকে। অপটিক কাপের কোন জায়গা থেকে? আউটার আউটার লেয়ার থেকে আউটার লেয়ার। আউটার লেয়ারের কোন অংশ, অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র ভেরি গুড। তাহলে দেখেন, এটা তো আউটার লেয়ার, এটা তো পুরাটাই আউটার লেয়ার না? তাহলে আউটারের এইটুকুকে বলছি আমরা অ্যান্টিরিয়র লেয়ার, এইটুকু হলো পোস্টেরিয়র লেয়ার। এটা ইনার লেয়ারের পোস্টেরিয়র লেয়ার, এটা ইনারের অ্যান্টিরিয়র লেয়ার, নাকি? বিষয়টা তো এরকম। তাহলে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি স্ফিন্টার পিউপিলি এবং ডাইলেটর পিউপিলি মাসেল কোথা থেকে ডেভেলপ হচ্ছে, তাহলে উত্তর কি হবে? অপটিক কাপের অ্যান্টেরিয়র লেয়ার অপটিক থেকে কাপের অ্যান্টিরিয়র অ্যান্টেরিয়র লেয়ার লেয়ার থেকে বা অ্যান্টিরিয়র পিগমেন্টের এপিথেলিয়াম থেকে। ঠিক আছে, এবং এগুলো হলো এক ধরনের মায়ো এপিথেলিয়াল সেল। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি না যে স্ফিন্টার পিউপিলি এবং ডাইলেটর পিউপিলি মাসেল নিউরোএক্টোডার্ম থেকে তৈরি হয়? জি ভাইয়া কেন? কারণ এই যে অপটিক কাপ আবার কার অংশ? নিউরোএক্টোডার্মের অংশ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই হলো এই যে ডাইলেটর পিউপিলি মাসেল, আর এটা হলো স্ফিন্টার পিউপিলি মাসেল। এই যে, তাহলে কোথা থেকে আসছে দেখেন, এই যে অপটিক কাপ থেকে। আর অপটিক কাপ মানেই নিউরোএক্টোডার্ম। নিউরোএক্টোডার্ম। ঠিক আছে, তাহলে শেষ। আইরিশের কিন্তু ডেভেলপমেন্ট শেষ। আর স্ট্রোমা কোথা থেকে আসছে? মেসেনকাইম থেকে, এটা তো আমরা জানি। এরপর আসেন সিলিয়ারি বডি। আচ্ছা, সিলিয়ারি বডি ডেভেলপমেন্ট কাছাকাছি একই জিনিস প্রায়। দেখেন কিরকম, এই যে দেখেন, এটা তো অপটিক কাপের আউটার ইনার লেয়ার। এই লেয়ারগুলো, এই যে এই সেলগুলো করবে কি, এখন এই সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে এগুলো ভেতরের দিকে ইনভেজিনেট হবে। তাহলে এই ছবিটা দেখেন আর এই ছবিটার মধ্যে পার্থক্য দেখেন। এটা তো নর্মাল ছবি, আমরা নর্মালি এই ছবি দিয়েই পড়লাম এতক্ষণ ধরে। এখন এখানে দেখেন অংশটা কি হয়েছে, এখানে এই অংশটা এই যে এরকম হয়ে গিয়েছে, সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে ভিতরের দিকে ঢুকে গিয়েছে। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকেই আমরা বলছি সিলিয়ারি বডি। এই অংশটুকুর নামই হলো সিলিয়ারি বডি। ওকে, আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এইটা আর এটা মানে আউটার এবং ইনার, অপটিক কাপের ইনার, এর চারপাশে কি থাকে? মেসেনকাইম থাকে না? মনে আছে? মেসেনকাইম থাকে তো।
আচ্ছা, জি তাহলে এই যে যে মেসেনকাইম থাকে, এই যে মেসেনকাইম থাকে যেটা, এই মেসেনকাইম থেকেই এই সিলিয়ারি মাসল তৈরি হয়, এবং এই মেসেনকাইম থেকেই এই সিলিয়ারি বডির যে স্ট্রোমা অংশ সেটা তৈরি হয়। তার মানে স্ট্রোমা যেটা, সিলিয়ারি বডি যে স্ট্রোমা, সেটা কোথা থেকে তৈরি হচ্ছে? মেসেনকাইম থেকে। মেসেনকাইম। এবং এই মেসেনকাইমে থেকেই সিলিয়ারি মাসেল আবার তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা। আর এই সিলিয়ারি বডির এই যে দেখেন, সিলিয়ারি বডিরও কিন্তু দুইটা এপিথেলিয়াল লেয়ার থাকে, অ্যান্টিরিয়র এবং পোস্টিরিয়র। তাহলে বলেন তো, তাহলে সিলিয়ারি বডির অ্যান্টিরিয়র এপিথেলিয়াল লেয়ার, সিলিয়ারি বডির অ্যান্টিরিয়র এপিথেলিয়াল লেয়ার এটা কোথা থেকে ডেভেলপ হবে? অপটিক কাপের আউটার অপটিক কাপের পিগমেন্টেড লেয়ার থেকে। ভেরি গুড। আর সিলিয়ারি বডির ইনার ইনার এপিথেলিয়াল লেয়ারটা, পোস্টিরিয়র ইনার এপিথেলিয়াল। অপটিক কাপের ইনার নন পিগমেন্টেড। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি না সিলিয়ারি বডির এপিথেলিয়াল লেয়ার বা এপিথেলিয়াম অফ দ্য সিলিয়ারি বডি ইজ ডেভেলপ ফ্রম নিউরোএক্টোডার্ম? নিউরোএক্টোডার্ম। বলতে পারি কিনা? জি জি ওকে, ভাইয়া। তাহলে আপনারা এখন উত্তর দেন, সিলিয়ারি মাসেল কোথা থেকে ডেভেলপ করে? মেসেনকাইম হ্যাঁ, মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রিস্টাল। নিউরোক্রিস্টাল ওকে, ডাইলেটর পিপিলি মাসেল কোথা থেকে ডেভেলপ করে? নিউরোএক্টোডার্ম। নিউরোক্টোডার্ম নিউরোএক্টোডার্ম। রেটিনাল অপটিক পিগমেন্ট এপিথেলিয়াম কোথা থেকে ডেভেলপ করে? outer thin layer of neuroectoderm থিন লেয়ার অফ পিগমেন্ট লেয়ার অফ অপটিক কাপ। ওরে বাবা, পরীক্ষায় এত কঠিন দিবে না, পরীক্ষা দিবে নিউরোএক্টোডার্ম, সারফেস এক্টোডার্ম, নাকি মেসেনকাইম, নাকি নিউরোএক্টোডার্ম। নিউরাল ক্রিস্টাল, এভাবে আর কি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বোঝা গেল, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন আমি যেগুলো বলছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য লেন্স, তাহলে লেন্সের ডেভেলপমেন্টে দেখেন আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। এই যে অপটিক ভেসিকল কখন তৈরি হচ্ছে, হ্যাঁ, 22 to 27 ডেজ অফ জেস্টেশন। তারপর হলো অপটিক প্লাকোট কখন তৈরি হচ্ছে, 27 জেস্টেশন। তারপর এই যে লেন্স স্পিড, হ্যাঁ, আর হলো এই যে অপটিক কাপ, এই জিনিসগুলোই। এবং এখান থেকে এই যে এটা হলো সেই লেন্স ভেসিকল। এখন এই যে এই হলো একটা লেন্স ভেসিকল। তাহলে লেন্স ভেসিকলের ক্ষেত্রে দেখেন আপনি, এর অ্যান্টিরিয়র এপিথেলিয়াম রয়েছে, আবার পোস্টেরিয়র এপিথেলিয়াল সেল রয়েছে, তাই না? আচ্ছা, জি। এবং এই যে এর যে পোস্টেরিয়র এপিথেলিয়াল সেলগুলো, এগুলো ইলংগেশন হয়, এগুলো লম্বা হয়, ইলংগেশন হয়ে এই যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা ফিল আপ করে ফেলে। তাহলে পরবর্তীতে এই জন্য পোস্টেরিয়র এপিথেলিয়াম আর থাকে না, পোস্টেরিয়র এপিথেলিয়াম আর থাকে না। এই পোস্টেরিয়র এপিথেলিয়াম গুলো লম্বা হয়ে যে জিনিসটা তৈরি করে, এটাকে কি বলে? দিস ইজ এমব্রায়োনিক নিউক্লিয়াস। এমব্রায়োনিক নিউক্লিয়াস। এটাই হলো সেই এমব্রায়োনিক নিউক্লিয়াস, এমব্রায়োনিক নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এবং এর চারপাশে পরবর্তীতে ইকুইটোরিয়াল যে সেলগুলো থাকে, এই ইকুইটোরিয়াল সেলগুলো থেকে যে এখানে এই যে ইকুইটোরিয়াল সেলগুলো, এই ইকুইটোরিয়াল সেলগুলো ইলংগেশন হয়ে এর চারপাশে পরে জমা হতে থাকে, তাই না? এভাবে করে জমা হতে থাকে। এবং নিউয়েস্ট যে লেন্স ফাইবারগুলো, এই নিউয়েস্ট লেন্স ফাইবারগুলো একেবারে ইকুইটোরিয়াল সেলগুলোই নিউয়েস্ট লেন্স ফাইবারগুলো তৈরি করে। ঠিক আছে, তাহলে এমব্রায়োনিক নিউক্লিয়াসকে বলা হয় প্রাইমারি লেন্স ফাইবার, আর বাকি যেগুলো আছে এর বাইরে চারপাশে তার যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলছি সেকেন্ডারি লেন্স ফাইবার। তাহলে দেখেন ওই কথাগুলো লিখে আছে। তাহলে দিস ইজ প্রাইমারি লেন্স ফাইবার, এই যে এটা হলো এমব্রায়োনিক নিউক্লিয়াস। আর এর চারপাশে দেখেন এই যে ফিটাল নিউক্লিয়াস, তারপর হলো ইনফ্যান্টাইল নিউক্লিয়াস, তারপরে অ্যাডাল্ট নিউক্লিয়াস, এবং সবচেয়ে বাইরের দিকে যেটা অংশ কর্টেক্স, এবং এই কর্টেক্সটাই হলো নিউ ফাইবার, এই কর্টেক্সটাই হলো নিউ ফাইবার। ঠিক আছে, ওকে। জি। তাহলে আমরা যা এতক্ষণ ধরে এগুলো পড়লাম, এখন আমরা রেটিনার ডেভেলপমেন্টটা পড়বো। রেটিনার ডেভেলপমেন্ট, তাহলে আমরা অলরেডি কিন্তু রেটিনার ডেভেলপমেন্ট পড়ে ফেলেছি। কীরকম? একটা হলো রেটিনার আউটার পিগমেন্ট এপিথেলিয়াল লেয়ার কোথা থেকে ডেভেলপ করে? অপটিক কাপের আউটার লেয়ার থেকে। আর রেটিনার ইনার লেয়ারটা ডেভেলপ করে কোথা থেকে? অপটিক কাপের ইনার লেয়ার থেকে। অপটিক কাপের ইনার লেয়ার থেকে। ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন এই কথাটা। এবং অপটিক কাপ কোথা থেকে ডেভেলপ করে? নিউরোএক্টোডার্ম থেকে। এই যে নিউরোএক্টোডার্ম, তাহলে নিউরোএক্টোডার্ম থেকে অপটিক কাপ ডেভেলপ করে, অপটিক কাপের আউটার ওয়াল থেকে, আউটার ওয়ালে যে পিগমেন্ট এপিথেলিয়াল সেল থেকে রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম তৈরি হয়। আর যে কোনো এপিথেলিয়াল সেল আমরা জানি বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকে, তাহলে এই বেসমেন্ট মেমব্রেন থেকে পরবর্তীতে ব্রুকস মেমব্রেন তৈরি হয়। ঠিক আছে, আর ইনার ওয়ালের যেটা, এই যে ইনার ওয়াল, মানে আরপির যে ইনার ওয়াল, অপটিক কাপের ইনার ওয়াল, এই ইনার ওয়ালে নিউরো এপিথেলিয়াম থাকে।
তাহলে ইনার ওয়ালের কথা কি বললাম? নিউরো এপিথেলিয়াম থাকে। এই নিউরো এপিথেলিয়ামের দুইটা বেসমেন্ট মেমব্রেন থাকে, আউটার দিকেও থাকে, ইনার দিকেও থাকে। তাহলে আমি যদি এটাকে একটা ডায়াগ্রামেটিক ফিগারে আঁকি, তাহলে মনে করেন এই হলো সেই নিউরো এপিথেলিয়াম, দিস ইজ কল্ড নিউরো এপিথেলিয়াম। তাহলে নিউরো এপিথেলিয়ামের ক্ষেত্রে এটা হলো তার মনে করেন এক্সটার্নাল বেসমেন্ট মেমব্রেন বা আউটার বেসমেন্ট মেমব্রেন, এটা হলো ইনার বেসমেন্ট মেমব্রেন, এটা মনে করেন ইনার বেসমেন্ট মেমব্রেন। আর এই মাঝখানের অংশটা হলো নিউরো এপিথেলিয়াম। এখন এই নিউরো এপিথেলিয়ামের মাঝখানে একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলছি আমরা ট্রানজিয়েন্ট লেয়ার অফ সিভিটস। দিস ইজ ট্রানজিয়েন্ট লেয়ার অফ সিভিটস। তাহলে এই পাশটা কিন্তু এক্সটার্নাল, দিস ইজ এক্সটার্নাল, এক্সটার্নাল। আর এই ভিতরের অংশটা হলো ইন্টারনাল, ইন্টারনাল বেসমেন্ট মেমব্রেন বা ইনার, ইন্টারনাল। আচ্ছা, ওকে। এখন এখানে কিছু সেল ডিফারেন্সিয়েট হয়ে নতুন ধরনের সেল তৈরি হচ্ছে, এইগুলোকে বলছি আমরা ইনার নিউরোব্লাস্টিক লেয়ার। এই যে এখানে, এই যে এগুলোকে আমরা বলছি ইনার নিউরোব্লাস্টিক লেয়ার। এই লেয়ারটার নাম হলো ইনার নিউরোব্লাস্টিক লেয়ার। আর এখানে কিছু সেল ডিফারেন্সিয়েট হয়, এটাকে বলছি আমরা আউটার নিউরোব্লাস্টিক লেয়ার। দিস ইজ আউটার নিউরোব্লাস্টিক লেয়ার। এই যে এগুলো, তাহলে এটা হলো আউটার নিউরোব্লাস্টিক লেয়ার, নিউরোব্লাস্টিক লেয়ার। আর এটা হলো ইনার নিউরোব্লাস্টিক লেয়ার, ইনার নিউরোব্লাস্টিক লেয়ার। এখন আউটার নিউরোব্লাস্টিক লেয়ার থেকে কিছু জিনিস তৈরি হয়, মানে এখান থেকে কিছু জিনিস তৈরি হয়, এই যে এখান থেকে এই যে এগুলো তৈরি হয়, সরি এই যে আউটার থেকে এগুলো তৈরি হয়। আর ইনার নিউরোব্লাস্টিক লেয়ার থেকে এই জিনিসগুলো তৈরি হয়, এই সেলগুলো তৈরি হয়। তাহলে ইনার নিউরোব্লাস্টিক লেয়ার থেকে দেখেন এজিএম দিয়ে আমরা মনে রাখি, অ্যামাক্রাইন সেল, গ্যাংলিয়ন সেল, মুলার সেল, আউটার প্লেক্সিফর্ম এবং ইনার প্লেক্সিফর্ম লেয়ার তৈরি হয়। আর আউটার নিউরোব্লাস্টিক লেয়ার থেকে বাইপোলার সেল, রড অ্যান্ড কোন সেল, হরিজন্টাল সেল, আর আউটার এবং ইনার নিউক্লিয়ার লেয়ার এগুলো তৈরি হয়। এবং এই লেয়ারগুলোর মধ্যে গ্যাংলিয়ন সেল লেয়ার এটা প্রথমে তৈরি হয়। এটাও পার্ট ওয়ানের একটা কোশ্চেন, যে কোন লেয়ারটা ফার্স্টে তৈরি হয়। তাহলে উত্তর হলো গ্যাংলিয়ন সেল লেয়ার। এটা কি হচ্ছে মানে সবার আগে নাকি হচ্ছে ইনার নিউরোপ্লাস্টিক ইনার লেয়ারের মধ্যে? নিউরোব্লাস্টিক লেয়ারের মধ্যে ফার্স্টে। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে পরীক্ষার কোশ্চেন কিন্তু এভাবে আসে যে আউটার নিউরোব্লাস্টিক লেয়ার থেকে কোন সেল ডেভেলপ হয়, ইনার নিউরোব্লাস্টিক লেয়ার থেকে কোন সেল ডেভেলপ হয়, এভাবে করে পরীক্ষার কোশ্চেন আসে। তো আশা করি এখন তো আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। তো এই জিনিসটা ক্লিয়ার সবাই? এটাকে বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ। এই সবাই কি বুঝতে পারছেন? জি জি স্যার। ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপরে আসেন ডেভেলপমেন্ট অফ আইলিড, কনজেংটিভা। এগুলো সব ওই কাছাকাছি জিনিস। দেখেন আইলিড এবং কনজেংটিভা, যে কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করেন। এটা কি মনে আছে? এই যে এটা 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 কি? সারফেস এক্টোডার্ম। সারফেস এক্টোডার্ম, ভেরি গুড। তাহলে এটা হলো সারফেস এক্টোডার্ম, তাই না? এখন এখানে যেটা হবে, এই সারফেস এক্টোডার্ম এটা ইনফোল্ডিং হবে। এই যে ইনফোল্ডিং মানে এই ছবিটা দেখেন, এইটা আর এটা। তাহলে এই সারফেস এক্টোডার্ম কি এখন ইনফোল্ডিং হলো না? ইনফোল্ডিং হয়ে গেল। জি ভাইয়া। তাহলে সারফেস এক্টোডার্ম এখন ইনফোল্ডিং হবে। এখন দেখেন সারফেস এক্টোডার্ম, এই যে এই জিনিসগুলো তো সারফেস এক্টোডার্ম, তাই না? সারফেস এক্টোডার্ম এই পর্যন্ত আসবে, এই যে সারফেস এক্টোডার্ম এই পর্যন্ত। এখন সারফেস এক্টোডার্ম, এই সারফেস এক্টোডার্ম থেকে এই যে কি বলবো এটাকে, আইলিড, আইলিডের ভেতরে যে কনজাংটিভা থাকে সেটাকে আমরা বলি পালপেবল কনজাংটিভা। তাহলে পালপেবল কনজাংটিভার যে এপিথেলিয়াম, সেই এপিথেলিয়ামটা এই সারফেস এক্টোডার্ম থেকে থাকবে। আপনারা জানেন যে এখানে যে কনজাংটিভা থাকে এটাকে বলা হয় কি? পালপেবল কনজাংটিভা। আর এখানে যে কনজাংটিভা থাকে সেটাকে কি বলা হয়, মানে লিম্বাস পর্যন্ত বালবার কনজাংটিভা, তাই না? তাহলে এই পালপেব্রাল এবং এই বালবার কনজাংটিভা, ইভেন এই যে ফর্নিক্স, এগুলো সব কোথা থেকে আসে? সারফেস এক্টোডার্ম থেকে আসে, তাই না? জি। এই তো। আচ্ছা, তাহলে এগুলো সব সারফেস এক্টোডার্ম থেকে আসবে। ইভেন এই যে আইলিড, এই আইলিডের যে স্কিন থাকে সেই স্কিনটাও কোথা থেকে আসবে? সারফেস এক্টোডার্ম থেকে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আইলিডে শুধু এপিথেলিয়াল মানে কনজাংটিভা থাকে না, আইলিডে আর কি থাকে? অরবিকুলারি সকলি মাসেল থাকে, টার্সাল প্লেট থাকে। কি তাহলে বলেন তো, এই যে সবুজ কালারগুলো, এই সবুজ কালারগুলো কি? মেসেনকাইম। মেসেনকাইম। তাহলে আমরা কি বলতে পারি না যে অরবিকুলারি সকলি, তারপর টার্সাল প্লেট, এগুলো মেসেনকাইম থেকে আসে? জি ভাইয়া। তাহলে আইলিডের ডেভেলপমেন্ট আমরা পারবো। তাহলে আইলিডের ডেভেলপমেন্টের ক্ষেত্রে পালপেবল কনজাংটিভা এটা কোথা থেকে আসে?
সারফেস সারফেস একটোডার্ম। একটোডার্ম, আর হলো অরবিকুলারিস অকুলি মাসল, আর হলো টার্সাল প্লেট। এটা কোথা থেকে আসে? মেসেনকাইম থেকে আসে। মেসেনকাইম। ওকে, আরেকটা কথা মনে রাখতে হবে, অরবিকুলারিস অকুলি যে মাসল, এটি মাসেলের যে মেসেনকাইম, এটা 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 মূলত আসে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। এটা আসে মূলত হলো সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের যে আর্চের যে মেসোডার্ম, সেখান থেকে আসে। আর টার্সাল প্লেট এটা হলো এখানকার মেসেনকাইম থেকে আসে। ওকে, এই কথাটুকু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসেন ল্যাক্রিমাল অ্যাপারেটাস কিভাবে আসে দেখেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, এটা কি পালপেবল কনজাংটিভা, না? পালপেবল কনজাংটিভা সারফেস একটোডার্ম থেকে আসতেছে। আর এটার নাম কি? বালবার কনজাংটিভা, নাকি? আচ্ছা, তাহলে আচ্ছা, একইভাবে এটা কি পালপেবল কনজাংটিভা, এটা হলো বালবার কনজাংটিভা, নাকি? জি আচ্ছা, ভাই। ইনিশিয়ালি যেটা হয়, এটা তো মানে এই যে আইলিড তো প্রথমে ইয়ে থাকে, তাই না? একসাথে লাগানো থাকে, দুইটা আইলিডটা একসাথে লাগানো থাকে, পরবর্তীতে সেপারেট হয়, তাই না? আচ্ছা, যদি লাগানো থাকে তাহলে এই যে সারফেস একটোডার্ম, এটা পুরোটা একটা স্যাকের মতো হয়ে গেল না? যখন লাগানো অবস্থায় থাকে তখন এই পুরোটা স্যাকের মতো নাকি হয়ে যাচ্ছে কিনা? জি। এই স্যাকটাকে বলি আমরা কনজাংটিভাল স্যাক। এই স্যাকের নাম হলো কনজাংটিভাল স্যাক। এখন আপনারা আমাকে একটা কোশ্চেন উত্তর দেন, কনজাংটিভাল স্যাক কোথা থেকে ডেভেলপ করে? সারফেস একটোডার্ম। সারফেস একটোডার্ম। আপনি কি বুঝে বলছেন নাকি আন্দাজে আল্লাহর নামে ঢিল মারতেছেন? হ্যাঁ বলেন, কনজাংটিভাল স্যাক। তাহলে কনজাংটিভাল স্যাক কোথা থেকে ডেভেলপ করলো? সারফেস একটোডার্ম। সারফেস একটোডার্ম থেকে ডেভেলপ করলো, রাইট? আচ্ছা, এই কনজাংটিভাল স্যাক থেকে, এই যে কনজাংটিভাল যে স্যাকের কথা বললাম না, এই যে স্যাক, এই যে এটা তো স্যাক, এই স্যাক থেকে এই যে এরকম টিউবুলের মতো জিনিস তৈরি হয়, এই যে এরকম ব্রাঞ্চিং, এই যে ব্রাঞ্চিং জিনিস তৈরি হয়, এই যে ব্রাঞ্চ, বুঝতে পারছেন? এটা কোথা থেকে তৈরি হচ্ছে? এই যে এই ব্রাঞ্চগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? কনজাংটিভাল স্যাক থেকে, কনজাংটিভাল স্যাক থেকে, রাইট? অথবা আমরা বলতে পারি সারফেস একটোডার্ম থেকে। তাহলে এই জিনিসটাকে, এই পুরোটাকে আমরা বলছি ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এক ধরনের টিউবুলো অ্যাসিনার গ্ল্যান্ড বলি কেন? কারণ ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কিছু দেখতে যে এরকম টিউবের মতো, আবার কিছু হলো এই যে অ্যাসিনার সেলের মতো। হ্যাঁ, এই যে অ্যাসিনার সেলের মতো, এই জন্য এটাকে বলছি আমরা টিউবুলো অ্যাসিলার গ্ল্যান্ড, টিউবুলো অ্যাসিনার গ্ল্যান্ড। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথা থেকে ডেভেলপ হয়, উত্তর কি হবে? সারফেস একটোডার্ম। সারফেস একটোডার্ম অথবা কনজাংটিভাল স্যাক। এখন অপশনে যা আছে, অপশন দেখে আপনাকে উত্তরটা দিতে হবে। তো এবার পার্ট 1-এ এই কোশ্চেনটা এসেছিল, ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথা থেকে ডেভেলপ করে, পার্ট 1-এর কোশ্চেন এবার। তাহলে পারা যাবে? ভাইয়া, হ্যাঁ, এই যে আরেকটা কোশ্চেন ছিল মনে হয় এমসিকিউ তে, মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এটা কি মানে সিম্পল টিউবুলো অ্যাসিডাল গ্ল্যান্ড নাকি কমপ্লিকেটেড কম্পাউন্ড। কম্পাউন্ড? ইয়েস, কম্পাউন্ড। কেন কম্পাউন্ড? এই যে কম্পাউন্ড মানে কি, একের বেশি। তাহলে এখানে টিউব আছে, আবার অ্যাসিনার টাইপের আছে, এই জন্য কম্পাউন্ড টিউবুলো অ্যাসিনার গ্ল্যান্ড। ঠিক আছে, এই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। পুলো অ্যাসিনার গ্ল্যান্ড, ইনার গ্ল্যান্ড। ওকে, এরপর আসেন ডেভেলপমেন্ট অফ দ্য এক্সট্রাঅকুলার মাসেল। জাস্ট ক্রোনোলজিটা মনে রাখবেন। পরীক্ষায় কোশ্চেন আসার মতো যেটা এখন পর্যন্ত আসেনি, বাট আসার মতো যেটা, সেটা হলো ফার্স্টে কোন মাসেল ডেভেলপ করে আর লাস্টে কোন মাসেল ডেভেলপ করে। এই যে এটা হলো পরীক্ষায় আসার মতো, ক্রনোলজিটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্টে ল্যাটারাল রেকটাস মাসেল ডেভেলপ করে আর লাস্টে ইনফিরিয়র রেকটাস মাসেল ডেভেলপ করে। এরপর আসেন ডেভেলপমেন্ট অফ দ্য ভিট্রিয়াস। আচ্ছা, ভিট্রিয়াসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখেন, মনে আছে এটা নাম কি? হাইলয়েড আর্টারি। ভেরি গুড। এগুলো কি? হাইলয়েড আর্টারি। এখন এটা একটা ক্যানেলের ভিতর দিয়ে যায়, নাম কি? ভেরি গুড, ক্লকওয়েড ক্যানেল। ওকে, এবং এই হাইলয়েড আর্টারি থেকে কিছু ব্রাঞ্চ বের হয়। হ্যাঁ, ব্রাঞ্চিং, এই যে ব্রাঞ্চ বের হচ্ছে, এই যে ব্রাঞ্চ বের হয়, এই ব্রাঞ্চগুলোকে বলছি আমরা প্রাইমারি ভিট্রিয়াস। এগুলোই হলো প্রাইমারি ভিট্রিয়াস। হ্যাঁ, পরবর্তীতে হয় কি, এই ব্রাঞ্চ যেগুলো আছে এগুলো ধীরে ধীরে রিগ্রেশন হয়। এই প্রাইমারি ভিট্রিয়াসের যে ব্রাঞ্চিংগুলো আছে না, এগুলো ধীরে ধীরে রিগ্রেশন হয়, এগুলো আর থাকে না। তো রিগ্রেশন হয়ে যা থাকে সেটাই হলো সেকেন্ডারি ভিট্রিয়াস। ওকে, আর সিলিয়ারি জনিউল যেটা তৈরি হয়, ওই সিলিয়ারি জনিউলটাকে বলছি আমরা টারশিয়ারি ভিট্রিয়াস। হ্যাঁ, এখন
যদি এটা তো নর্মালি ইয়ে হয়, রিগ্রেশন হচ্ছে, কিন্তু কখনো এটা রিগ্রেশন হয় না, এই প্রাইমারি ভিট্রিয়াসগুলো, এই যে ব্রাঞ্চিংটা রিগ্রেশন হয় না, তখন তাকে কি বলে? পিভি persistent hyperplastic primary vitreous পার্সিস্টেন্ট পিএইচ, হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রাস। ভেরি গুড, পিভি পিএইচ পিভি না, প্রাইমারি তাহলে পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রাস। hyperplastic primary vitreous হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস। এখন কথা হলো এটা হয় কখন? এই পিএইচপিভি মানে এটা যে রিগ্রেশন হয়, মানে পিএইচপিভি কখন হয়, কত সপ্তাহ বয়সে হয় বলেন? কোশ্চেন হলো এটা, পিএইচপিভি কত সপ্তাহ বয়সে হয়? এটা এটা কিন্তু পার্ট ওয়ানে এবারকার কোশ্চেন। 9 সপ্তাহ। month of gestation 7 months 5 to 6 week of gestation. 6 month of gestation. 5 to 6 month of gestation. 8 week of gestation। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই ছবিটা বুঝবেন না? আমরা যা যা পড়েছি এতক্ষণ ধরে, এখন দেখেন আমি আপনাদেরকে কথাগুলো মিলিয়ে দিই, পড়া কিন্তু আমাদের শেষের দিকে। দেখেন, মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট, এটার দুইটা লেয়ার, আউটার মানে সুপারফিশিয়াল লেয়ার আর হলো ডিপ লেয়ার। আউটার লেয়ার থেকে ফাইব্রাস লেয়ারটা তৈরি হয়, যেটা করসপন্ড টু ডুরা ম্যাটার। এর অ্যান্টিরিয়র পার্ট থেকে তৈরি হচ্ছে কর্নিয়া, আর পোস্টেরিয়র পার্ট থেকে তৈরি হচ্ছে স্ক্লেরা। মানে মেসেনকাইমের দুইটা, মানে ধরেন মেসেনকাইম একটা অংশ, মেসেনকাইমের উপরের লেয়ারটাকে বা আউটার লেয়ারটাকে বলছি আমরা আউটার ফাইব্রাস অংশ, আর মেসেনকাইমের ইনার যে পার্ট থাকে সেটাকে আমরা বলছি ভাস্কুলার লেয়ার বা ডিপ অংশ মেসেনকাইমের। তাহলে আউটার লেয়ার থেকে এই কর্নিয়া এবং স্ক্লেরা ডেভেলপ হচ্ছে, আর ইনার লেয়ার থেকে কি কি ডেভেলপ হচ্ছে সেটা দেখি। তাহলে ইনার যে মেসেনকাইম থাকে, এই ইনার মেসেনকাইমের অ্যান্টিরিয়র পার্ট থেকে আইরিডোপিপুলারি মেমব্রেন তৈরি হয় এবং সেখান থেকে আইরিস তৈরি হয়। আইরিসের কি? এস্ট্রোমা। স্যার একটা কোয়েরি ছিল, হ্যাঁ, পিএইচপিভিটা কি 8 উইকস হবে না 8 মান্থ হবে স্যার? 8 মান্থ কি উইক লেখছি নাকি? 8 মান্থ সরি, 8 মান্থ অফ জেস্টেশন, উইক না কিন্তু, 8 মান্থ। এইট মান্থ অফ জেস্টেশন, ওকে, নট উইক। আচ্ছা, তাহলে কি বলছিলাম? ইনার মেসেনকাইম অ্যান্টেরিয়র পার্ট থেকে আইরিশের স্ট্রোমা তৈরি হয়, আর ইনার মেসেনকাইমের পোস্টেরিয়র পার্ট থেকে করয়েড এবং সিলিয়ারি বডি এবং সিলিয়ারি মাসেলের স্ট্রোমা তৈরি হয়। তাহলে আমরা বলেছিলাম না স্ট্রোমা কোথা থেকে তৈরি হয়? ওই যে মেসেনকাইম ফ্রম নিউরাল ক্রেস্ট। মানে কথাগুলো কি মিলতেছে এখন বলেন? আমি এতক্ষণ ধরে যে ইতিহাসগুলো বুঝালাম আপনাদেরকে, মানে সেই ইতিহাসগুলো মিলছে কিনা বলেন? জি জি ভাইয়া এই বলেন, সবাই বলেন, মিলছে কথাগুলো? জি ভাইয়া ওকে, নিউরোএক্টোডার্ম, এখন দেখেন মিলবে কথাগুলো, দেখা যাচ্ছে না হয়তো বা, না জিনিসগুলো রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা দেখেন, অপটিক স্টক, এটা হলো আউটার লেয়ার, আউটার থিন লেয়ার, ইনার থিক লেয়ার। আউটার থিন লেয়ারের এটা কি পিগমেন্টেড, আর ইনার থিন লেয়ার এটা হলো নিউরো এপিথেলিয়াম। আচ্ছা, আউটার যে থিন লেয়ার, এই আউটার থিন লেয়ারের অ্যান্টিরিয়র পার্ট থেকে পিগমেন্ট এপিথেলিয়াম অফ দ্য সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস তৈরি হচ্ছে, আর পোস্টেরিয়র পার্ট থেকে আরপি তৈরি হচ্ছে। এটা লেখা মনে হয় বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে পিগমেন্ট এপিথেলিয়াম অফ সিলিয়ারি বডি অ্যান্ড আইরিশ, এটা হলো অ্যান্টিরিয়র পার্ট থেকে হচ্ছে, আর পোস্টেরিয়র পার্ট থেকে হচ্ছে হ্যাঁ অ্যান্টিরিয়র আইরিশ এপিথেলিয়াম, যেটা এটা কি আউটার অপটিক কাপ থেকে তৈরি হচ্ছে? হ্যাঁ আউটার অপটিক কাপ, আর পোস্টেরিয়র থেকে ওই যে অপটিক কাপের পোস্টেরিয়র থেকে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম আরপি, যেটা আরপি তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর ইনার যে লেয়ারটা, এই যে ইনার, এখান থেকে কি কি তৈরি হচ্ছে দেখেন, নিউরোসেন্সরি রেটিনা, এনএসআর সংক্ষেপে, নিউরোসেন্সরি রেটিনা, আর কি কি তৈরি হচ্ছে?
সেকেন্ডারি এবং টারশিয়ারি ভিট্রিয়াস, এই যে এগুলো আমি লিখে দিই, হ্যাঁ বোঝা যাচ্ছে না, সেকেন্ডারি অর টারশিয়ারি ভিট্রিয়াস, এই টারশিয়ারি ভিট্রিয়াসকেই বলা হয় সিলিয়ারি জনিউল। তাহলে সিলিয়ারি জনিউল কোথা থেকে ডেভেলপ হয়? নিউরোএক্টোডার্ম থেকে। আর কি? আর আমরা আরেকটা দেখেছিলাম আইরিশের স্মুথ মাসেল, স্মুথ মাসেল অফ আইরিশ, দ্যাট মিনস স্ফিন্টার পিপলি এবং ডাইলেটর পিপলি মাসেল। তাহলে আমরা যে ইতিহাসগুলো পড়লাম এই ইতিহাসগুলো কিন্তু এখানে অ্যাট এ গ্লান্স দেওয়া আছে। ভাইয়া, হ্যাঁ ওই যে একটু আগে বললেন না যে এন্টেরো আইরিশ এপিথেলিয়ামের থেকে মায়োএপিথেলিয়াম বের হয়, যেখান থেকে স্ফিংটার পিপলি ডাইলেটর পিপলি বের হয়। হুম তো হুম ভাই ওইটা ভাইয়া আউটার অপটিক কাপ থেকে তৈরি হওয়ার কথা না, স্ফিংটার পিপলি আর ডাইলেটর পিপলি? ওই যে আউটার, হ্যাঁ হ্যাঁ এটা আউটার থেকে হবে, সরি এটা আউটার থেকেই হবে। হুম, এই জিনিসগুলো আউটার থেকেই হবে, মানে এটা আলটিমেটলি নিউরো একটোডার্ম থেকে ডেভেলপ হচ্ছে এটা বোঝাচ্ছে, এটা আউটার থেকেই হবে। হ্যাঁ, এই যে এটা আউটারে যাবে, আউটারে। হুম, ওকে। আর কিছু? তাহলে বোঝা গেল যে জিনিসগুলো বললাম সেগুলো অ্যাট এ গ্লান্স। হুম, ওকে। এখানে ডায়াগ্রামেটিক ফিগার দেওয়া আছে, আশা করি এখন আর ডায়াগ্রামেটিক ফিগার এগুলো দরকার নেই আপনাদের। আমি যেভাবে বলেছি এগুলো এখন আপনি কোরিলেট করতে পারবেন আর কি। আলটিমেটলি আপনাকে পরীক্ষার জন্য এটা মুখস্থ করতে হবে। এই যে এত ইতিহাস এতক্ষণ ধরে এত পকপক করলাম, এগুলো পুরো সামারিটা এখানে দেয়া আছে। আপনার জন্য পরীক্ষায় শুধু এটাই পড়তে হবে, আর কিছু না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এফসিপিএস, এটাই, আর কিছু দরকার নেই। আপনি এই লেকচারটা পুরোটা বুঝেন না বুঝেন সেটা মেইন ফ্যাক্টর না, মেইন হলো এটা আপনাকে মুখস্থ করে যেতে হবে। তাহলে দেখেন এই যে সারফেস একটোডার্ম থেকে কি কি ডেভেলপ হয়, নিউরো একটোডার্ম থেকে কি কি ডেভেলপ হয়, নিউরাল ক্রেস্ট সেল থেকে কি কি ডেভেলপ হয়, মেসোডার্ম থেকে কি কি ডেভেলপ হয়, কোথা থেকে কি ডেভেলপ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন কতবার বিভিন্ন সালে পরীক্ষায় আসে, জুন 26-এ তো এটাই আসছে, এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই সেই সব লেখা আছে, কোনটা কোথা থেকে ডেভেলপ হয়। প্রতি বছর প্রায় ইনভ্যারিয়েবলি এখান থেকে পার্ট 1-এ কোশ্চেন আসে। তো এই ছকে যা আছে এই ছকটাই আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে। আর এতক্ষণ ধরে যেগুলো বললাম এটা মানে কোরিলেট করে বললাম যেন আপনাদের ভুল না হয়। এখন আপনি এই ছকটা আপনি ইজিলি মুখস্থ করতে পারবেন। আপনার পরীক্ষার এটা হলো পড়া, পরীক্ষায় মূলত এটা আপনি পড়ে যাবেন, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট উইকস, এই যে এখানে ইম্পর্টেন্ট উইকস গুলো দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করে যাবেন। হ্যাঁ, এটা তো বোঝার কিছু নেই, কোনটা কখন ডেভেলপ হয়, প্রিমিটিভ আই কখন ডেভেলপ হচ্ছে, প্রিমিটিভ রেটিনা কখন ডেভেলপ হচ্ছে, ম্যাকুলা কবে ডেভেলপ করে, ফিনিশ করো। এই জিনিসগুলো। হ্যাঁ, এই তো এই হলো আজকের লেকচার। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এবং আজকের লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, জানান। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই একটা কোশ্চিন আছে। হ্যাঁ বলেন। অপটিক কাপের ইনার লেয়ার থেকে তাহলে কি কি ডেভেলপ করতেছে? ইনার লেয়ার থেকে আপনারা বলেন একজন কোশ্চেন। নিউরোসেন্সর রেটিনা, সেকেন্ড এন্ড থার্ড ভিট্রাস, হুম, 32 ভিট্রাস, সিলিয়ারি জনিউল। সিলিয়ারি জয়েন্ট। হুম, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? স্যার অরবিকুলারিস অকুলি আর এলপিএস এগুলো যে ডেভেলপ করতেছে ওটা কি মেসোডার্ম হবে নাকি স্যার মেজেনকাইম হবে? অরবিকুলারিস অকুলি হলো মেসোডার্ম, আর টার্সাল প্লেট এটা হলো মেসেনকাইম। জি স্যার। হুম, আর কিছু? এই আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জিনিসগুলো একটু কঠিন মনে হচ্ছে, বাট এটা এর চেয়ে সহজ করে বোঝার আর কোনো সুযোগ নেই। আপনি এখন খুরানা লাইন বাই লাইন পড়া শুরু করেন, মানে এ টু জেড আপনি এখন সব ইজিলি কোরিলেট করতে পারবেন, খুবই ইজি। এখন কোরিলেট করতে পারবেন আপনি। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? তাহলে আমরা এখান থেকে মূলত কি পড়বো পরীক্ষার জন্য? আমরা মূলত এখান থেকে পড়বো কি কি বলেন তো? ওই যে যে ছকটা একটু আগে দেখিয়েছে, সারফেস একটোডার্ম থেকে কি ডেভেলপ করে, নিউরো একটোডার্ম থেকে কি ডেভেলপ করে, নিউরাল ক্রিস্টাল থেকে কি ডেভেলপ করে, মেসোডার্ম থেকে কি ডেভেলপ করে, মেসেনকাইম থেকে কি ডেভেলপ করে, এই জিনিসগুলো
পড়তে হবে, কোথা থেকে কি ডেভেলপ করে। আর কিছু কিছু সংখ্যাবাচক জিনিস আছে, নিউমেরিক্যাল বিষয়গুলো, ওগুলো একটু পড়তে হবে, কোনটা কোন সপ্তাহে, যে যেমন করোইডাল ফিশার কখন ক্লোজ হচ্ছে, তারপরে পিএইচপিভি কখন হচ্ছে, এই জিনিসগুলো কিছু পড়ে পড়ে ফেলতে হবে। এই তো আপনাদের কারো কোনো কোশ্চেন আর আছে কিনা বলেন। ভাই আরেকটা কোশ্চেন, জি বলেন। আইরিশের ইনার এপিথেলিয়ামটা কোথা থেকে ডেভেলপ করে, মানে অপটিক কাপের কোন পার্ট থেকে? আইরিশের ইনার এপিথেলিয়াম কোথা থেকে ডেভেলপ করে? অপটিক কাপের ইনার লেয়ার থেকে। ইনার লেয়ার থেকে হয়। থ্যাংক ইউ। অপটিক কাপের ইনার লেয়ার থেকে, ইনার যে লেয়ারটা, ইনার লেয়ারটাই তো হলো নিউরোসেন্সরি, ওইটাই তো আইরিশ পর্যন্ত চলে আসে। ওকে ভাইয়া। হুম। ভাইয়া পিএইচপিভি এটা চ্যাট জিপিটিতে দেখাচ্ছে 7 মান্থ অফ জেস্টেশন, এগুলো 7 না 8 হবে? 7-8 মানে কাছাকাছি 8 মান্থ অফ জেস্টেশন, এটা মনে রাখেন। 7 তো মনে হয় ছিল মানে এক্সামে। অপশনে কি অপশনে ছিল? কিন্তু এবার 7 ছিল, 7 8 ছিল, 8 9 তিনটাই ছিল। 7-8-9 তাহলে তিনটাই এখন ছিল। কি বলবেন? এখন আসলে এগুলো এই যে এই উইকগুলো ভ্যারি করে, এক একটা বইয়ে এক এক রকম আর কি। হ্যাঁ, মানে একটু ভ্যারি করে, কোথাও 5, কোথাও 6, মানে যদি পিএইচপিভির কথা বলি, কোথাও 7, কোথাও 8, এরকম আর কি। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা মোটামুটি শেষ করতে পারলাম। আমাদের যে ডিসেম্বর 26 যে ব্যাচ, সেই ব্যাচের জন্য আজকের ফার্স্ট ক্লাস ছিল, এবং এই ক্লাসটা সবার জন্যই ওপেন ছিল মূলত। তো এর পরের ক্লাসগুলো, এর পরের যে লেকচারটা আমাদের অ্যানাটমি অফ দ্য কর্নিয়া, স্ক্লেরা এবং লিম্বাস, এগুলো সব আর সবার জন্য উন্মুক্ত থাকবে না। তো আপনারা যারা এখনো এনরোল করেননি, ডিসেম্বর 26 যে কোর্সটা আছে, আপনারা যারা এখনো এনরোল করেননি, আমি আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এনরোল করে ফেলেন। যদি আপনাদের মনে হয় যে আমার প্ল্যাটফর্ম থেকে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই এনরোল করবেন। আর আমি একটা কথা বারবারই বলি যে আপনার কাজ একটাই, সেটা হলো আপনি শুধুমাত্র আমার ডিরেকশন অনুযায়ী আপনি চলবেন। বাকিটা চান্স পাওয়ানোর জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমি বুঝবো, কিভাবে পড়াতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করবে। আপনার কাজ শুধু পড়াশোনা করা এবং আমার ডিরেকশনটা ফলো করা। আপনি এভাবে করে যদি ডিসেম্বর 26কে টার্গেট করে আমার প্ল্যাটফর্মের আন্ডারে থেকে আপনি যদি চলতে পারেন, পার্ট 1-এ চান্স পাওয়াটা আশা করি খুব একটা কঠিন হবে না। যেমন আমি এখন এই এমব্রায়োলজি থেকে যাই জিজ্ঞেস করবো, যেগুলো পার্ট 1-এর কোশ্চেন, আপনি প্রত্যেকটার উত্তর দিতে পারবেন, প্রতিটার উত্তরই আপনি ইজিলি দিতে পারবেন। হুম। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। সো আপনাদের কি কারো কারো কোনো কোশ্চেন আছে কিনা? হুম, এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে আমাদের কোর্স অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাহলে আমাদের কোর্সের ক্ষেত্রে এখনও আপনারা চাইলে ভর্তি হতে পারবেন লং কোর্সে, এবং আপনার লং কোর্সে বিস্তারিত জানার জন্য ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, এই নাম্বারে 849236, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে এখানে ডিটেলস, কোর্সের ডিটেলস সব কিছু আপনি জানতে পারবেন। এর পরবর্তী ক্লাস আমরা জানিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আমাদের ক্লাসগুলো রেগুলার হবে, এবং মূলত টার্গেট হলো যে নভেম্বরের মধ্যে ক্লাস শেষ করে দেওয়া, এবং এর মধ্যে রিভিশন দেওয়া, তারপর পরীক্ষার সিস্টেম সব কিছুই থাকবে। তো আশা করি যে আপনারা যারা এখনো ভর্তি হননি, এখানে ভর্তি হলে আপনি ডিসেম্বর 26কে 26-এর জন্য আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন, এটা আশা করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।